Myself, Abdul Momin Haq, Assistant Professor of Geography and convener of the 5 days long webinar on QGIS, welcomes all of you. We have already successfully listened 4 technical sessions. Today is the last session. In this last technical session, Dr. Jadul Islam will speak to us on how to download satellite image classification, DEM, and so on. After the technical session, we also arrange a valedictory session. All are requested to present at the valedictory session. Now, I request all the participants, respected resource person and respected guest, please stand up for our national anthem. Thank you, everyone. Now, I would like to introduce Dr. Jadul Islam. Dr. Jadul Islam is an assistant professor of PRMS Mahavidyalaya, Bankura. He have completed his BSc degree from the University of Kolani in the year of 2010 and MSc from Alia University in the year of 2012. And he completed his PhD degree from Alia University in the year of 2018. His field of interest is remote sensing and GIS, physical geography, and urban planning. He have published many journal articles and attended many workshops and so on. Now I request Dr. Jadul Islam. Please, over to you, sir. Yes. Thank you. Now I would like to thank the organizing committee, especially the chief patron, Dr. Bijoy Kanto Dubey sir, the coordinator of IQSU, Dr. Saurabh Kumar Nag, and the convener, Mr. Abdul Momin Haq. Good morning to everyone. Yeah, am I audible? Yes, audible. Audible. Good morning to everyone. Now, Mominda, Jadul. which language would you prefer? Okay, Bengali. Okay. Because all the students are undergraduate students, maximum students are undergraduate students, so we prefer Bengali language for their better understanding. Not on, it has been Benglish, a combination of Bangla and English. Yes. Okay, now. Thank you, everyone. Now, we are going to learn about some tools of QGIS as well as how to prepare DEM, FCC supervised classification in QGIS. Okay. Now, প্রথমেই আমরা শুরু করব কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়, কারণ আমাদের আজকে যে কাজগুলো করব আমরা এন্টায়ারলি ডিপেন্ড অন ইমেজ। তো আমরা ইমেজ ডাউনলোড করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা ফ্রিলি ইমেজকে পেতে পারি। তো তার মধ্যে আমাদের ইসরো, যেটা ইসরো মানে ইন্ডিয়ান স্পেস
রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এই ইসরোর যে পোর্টালটা আছে তার নাম ভুবন। আমরা প্রথমেই চেষ্টা করব যে ভুবন থেকে কিভাবে আমরা ইমেজ ডাউনলোড করতে পারি। কেউ যদি এটা বুঝতে না পারো বা কোনো কারণে যদি মিস হয়ে যায়, কোনো সমস্যা নেই, আমি পুরো প্রেজেন্টেশন দিয়ে দেবো। হ্যাঁ, আর আমি প্রথমে একটা কথা বলতে চাইছি যে জিআইএস কেউ কাউকে শেখাতে পারে না। এটা বড় জোর কেউ একজন পথ দেখাতে পারবে, নিজেই শিখতে হবে। সত্যি কথা বলতে কি, আমি নিজেও কিউজিএস এর একদম ইনিশিয়াল লার্নার, মানে আমি কিউজিএস এর আগে কোনোদিন হ্যান্ডেল করিনি, জাস্ট কিছুদিন থেকে কিউজিএস হ্যান্ডেল করছি। আমি আরজিআইএস, এরদাস এইসবের সঙ্গে বেশি ফ্যামিলিয়ার। তো যে কোনো সফটওয়্যার ভালো করে বুঝতে গেলে তোমাকে ওটাকে প্লে করতে হবে, সফটওয়্যারটার বিভিন্ন টুলস এর সঙ্গে খেলতে হবে। তো আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি না, জাস্ট আমরা একসঙ্গে শিখবো এখন। হতে পারে যে যারা পার্টিসিপেন্ট আছে অনেকেই হয়তো আমার থেকে অনেক ভালো জানে, সুতরাং কোনো সময় ধরবে না, আমি শেখাচ্ছি। ঠিক আছে, এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে ডাউনলোড করতে হয়, এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে হাউ টু ডাউনলোড ইমেজ ফ্রম ভুবন পোর্টাল। আচ্ছা, প্র্যাকটিক্যালি প্রথমে শুরু করি এখানে। হ্যাঁ মমিন, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। ওকে ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে ভুবন পোর্টালে যেতে হবে। ভুবন ভুবন পোর্টালে যাওয়ার পরে আমরা অনেকগুলো উইন্ডো পাবো। ভুবন 2D, ভুবন 3D, ওপেন ডেটা আর্কাইভ, ক্লাইমেট, এনভায়রনমেন্ট, ক্রিয়েট ম্যাপ, অনেকগুলো আইকন আছে। আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কোন ডেটাটা চাইছি। আমরা এখানে সাধারণত কি লিস্ট 3 বা কার্টোস্যাট এই ধরনের ডেটাই আমরা ইউজ করি আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য। তো যদি আমাদের মনে হয় যে আমাদের কার্টোস্যাট ডেটা কিংবা লিস্ট 3 ডেটা ডাউনলোড করতে হবে, তাহলে আমরা এই ওপেন ডেটা আর্কাইভ ক্লিক করব। ওপেন ডেটা আর্কাইভে ক্লিক করলে আমরা অনেকগুলো উইন্ডো পাবো। যেমন এখানে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কি? স্যাটেলাইট। আমরা যে সার্চ করব সেই ক্যাটাগরিটা কোন বেসিসে হবে? স্যাটেলাইট সেন্সর বেসিসে হবে, নাকি থিম প্রোডাক্ট বেসিসে হবে, নাকি প্রোগ্রাম প্রজেক্ট? কেমন? যদি স্যাটেলাইট বেসিসে হয় তাহলে অপশনগুলো এমন আসবে যে ওশিয়ান স্যাট, না রিসো স্যাট, না আইএমএস, না কার্টোস্যাট, যেটা আমার দরকার। আর যদি থিম বেছে নিই তাহলে অপশনগুলো এমন আসবে: ল্যান্ড অ্যান্ড টেরাইন, ওশিয়ান ফিজিক্যাল, ল্যান্ড ভেজিটেশন। আর যদি প্রোগ্রাম হিসাবে নিই তাহলে এইরকম আসবে। অনেকগুলো প্রোগ্রাম আছে: কার্টোস্যাট ড্যাম অন প্রোগ্রাম, ন্যাশনাল ইনফরমেশন সিস্টেম ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ এন্ড সো অন। যাই হোক, আমরা সিম্পলি স্যাটেলাইট নিচ্ছি। শাহরিয়ার কবির, স্টপ প্রেজেন্টিং। শাহরিয়ার কবির, স্ক্রিন শেয়ার করে দিয়েছি। ওকে, আমি আবার বলবো? শাহরিয়ার, ওকে আবার করতে হবে, কারণ শাহরিয়ার কবির অলরেডি ও স্ক্রিন শেয়ার করে দিয়েছে, তো আরেকবার করে দাও। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে। তা ওকে ওকে, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যদি কেউ শেয়ার করে দেয়, ও স্টপ করলেই হয়ে যাবে। যদি কেউ ভুল করে শেয়ার করে, যদি ওকে বলবে যে হচ্ছে তুমি শেয়ারটাকে স্টপ করে দাও। ঠিক, ওকে ওকে, আমি ওকে রিমুভ করে দিচ্ছি। যে শেয়ার করছে সঙ্গে সঙ্গে তাকে রিমুভ করে দিচ্ছি। না, ও স্টপ করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারবে না। কন্টিনিউ, জাহিদুল ভাই, কন্টিনিউ। হ্যাঁ, শিওর। আচ্ছা, সিলেক্ট ক্যাটাগরিতে অনেকগুলো অপশন আছে, যেমন স্যাটেলাইট অর সেন্সর, থিম, প্রোডাক্ট। প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি না কিন্তু মমিন। না, প্রেজেন্টেশন আমি এখন প্র্যাকটিক্যালি করাচ্ছি। নেই এখন, প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে গুগলে। ঠিক আছে, গুগলে আছে। হ্যাঁ, তো আমরা ক্যাটাগরি তো সিলেক্ট করতে হবে যে আমরা স্যাটেলাইট বা সেন্সর দিয়ে সার্চ করব, না থিম বেসে সার্চ করব, না প্রোগ্রাম বেসে। যদি আমরা স্যাটেলাইট বা সেন্সর বেসে সার্চ করি তাহলে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন ওশিয়ান স্যাট, রিসো স্যাট, আইএমএস, কার্টোস্যাট ইত্যাদি। আবার যদি মনে হয় যে না, আমরা থিম দিয়ে সার্চ করব, থিম বা প্রোডাক্ট, তাহলে দেখবো অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তারপরে প্রোগ্রামেও তাই অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো আমরা সাধারণত স্যাটেলাইট দিয়ে সার্চ করতেই বেশি ফ্যামিলিয়ার, কারণ
আমরা যখন স্টুডেন্টরা সিলেবাসে যেগুলো আমাদের কভার করা হয়েছে সেটা বেসিক্যালি স্যাটেলাইট বেস, সমস্ত ইনফরমেশন গুলো স্যাটেলাইট বেস। তো আমরা সাব ক্যাটাগরিতে এখানে আমাদের ঠিক করতে হবে যে আমরা কোন ইমেজটা চাইছি নিতে। এখানে অনেকগুলো অপশন আছে, ওসিয়ান স্যাট আছে, রিসোর্স স্যাট আছে, আইএমএস আছে, কার্টোস্যাট আছে, অনেকগুলো আছে। যেমন লিস্ট থ্রির সঙ্গে আমরা খুব ফ্যামিলিয়ার। আমি লিস্ট থ্রি সিলেক্ট করলাম। আচ্ছা, লিস্ট থ্রি সিলেক্ট করার পরে আমাকে এখানে অপশন আছে সিলেক্ট এরিয়া। মানে আপনি তো ক্যাটাগরি সিলেক্ট করলেন যে কোন ক্যাটাগরির ইমেজ দরকার, কিন্তু কোন এরিয়ার দরকার। এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভারতের জন্য লিস্ট থ্রি ইমেজ অ্যাভেলেবল আছে এবং এইগুলো হচ্ছে সব ইন্ডিভিজুয়াল গ্রিড। স্যার আপনি যেটা ভিডিওটা গুগলটা যেটা শো করছিলেন স্যার সেটা আসছে না। বাবা, মমিন্দা আসছে না? মমিন্দা না আসছে, হ্যাঁ হ্যাঁ স্যার আসছে আসছে জাইদুল। আচ্ছা ও স্যার আমার না আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ভুবন ইন্ডিয়া জিও প্ল্যাটফর্ম অফ ইসরো। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করো, কন্টিনিউ করো। ওকে, এবার আমাকে এরিয়া সিলেক্ট করতে হবে যে আমি কোন এরিয়ার জন্য ইমেজটা ডাউনলোড করব। এবার এরিয়া সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন আছে। বাউন্ডিং বক্স মানে আমি যে এরিয়ার জন্য ইমেজ সিলেক্ট করব বা ইমেজ ডাউনলোড করব, যদি আমি অলরেডি সেখানকার লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড জানি তাহলে আমাকে এইখানে পুট করতে হবে। সরি টু ইন্টারাপ্ট জাইদুল, Yeah. একটু পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটা আমার মানে কথা আছে। সবাইকে বলছি, তোমরা দেখো জাইদুল ইসলাম বলে একটা আইকন দেখা যাচ্ছে, তো সেখানে পিন করো, তাহলেই এটা দেখতে পারবে। ভিডিওটা ওখানে দেখা যাচ্ছে, ওখানে প্রেজেন্টেশনটা পিন করতে হবে। পিন করো, না হলে দেখতে পারবে না। জাইদুল ইসলাম দেখো, পিপলের ওখানে জাইদুল ইসলাম ওখানে পিন করো। হ্যাঁ, হ্যালো মমিন। হ্যাঁ, মানে জাইদুলের মানে প্রেজেন্টেশনটা অপশনটা আসেনি, সেই জন্য মানে আমরা পিন করতে পারছি না। ও আচ্ছা, তারপর জাইদুল তাহলে আবার করো। আচ্ছা ওকে, আমি প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আরেকবার হয়ে গেছে স্যার, স্ক্রিন মিররিং করে রেখেছে। আচ্ছা এইবার আসছে? হ্যাঁ 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 হ্যাঁ, এবার বাকি সবার আসছে? এই আমার উইন্ডোটা আসছে মমিন্দা? হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি এবার। কন্টিনিউ। ওকে, তাহলে এইবার আমাদেরকে সিলেক্ট এরিয়া করতে হবে, মানে কোন এরিয়ার ইমেজ আমরা চাইছি ডাউনলোড করতে। এই এরিয়া সিলেক্ট করার অনেক অপশন আছে। প্রথমে হচ্ছে বাউন্ডিং বক্স মানে কি? সাপোজ আমি বাঁকুড়ার ইমেজ ডাউনলোড করব, তাহলে বাঁকুড়ার আমি লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড জানি, তাহলে এখানে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড গুলোকে ইনপুট করতে হবে। তারপরে সিলেক্ট করলেই অটোমেটিক্যালি প্রোডাক্ট গুলো আসবে। আমি একবার করে বলে নিই, তারপরে দেখাবো। সেখানে হচ্ছে ম্যাপশিট মানে আমরা জানি যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেগুলো আছে তার ওল্ড এবং নিউ লেআউট আছে। এই আমাদের লিস্ট থ্রি নিউ লেআউট ফলো করে। তো আমরা যদি কোনো ম্যাপ শিটের নাম্বার জানি, যেমন আমাদের বাঁকুড়ার ম্যাপ শিট হচ্ছে F45, তো এরকম যদি ম্যাপ শিটের নাম্বার আমরা জানি, তাহলে আমরা এখানে ম্যাপ শিটে এখানে যদি লিখি F45, তাহলেও কিন্তু আমরা আমাদের এরিয়াটা সিলেক্ট করতে পারবো। তারপরে টাইলস, আমরা দেখতে পাচ্ছি যে পুরো এন্টার ভারতের জন্য অনেকগুলো ছোট ছোট গ্রিড আছে। এই গ্রিড, এক একটা গ্রিড কে বলা হয় টাইলস। এবার আমার যদি মনে হচ্ছে যে আমি আমার স্টাডি এরিয়াটার লঙ্গিটিউড ল্যাটিটিউড জানি না, ম্যাপ শিট নাম্বার জানি না, তাহলে ভিজুয়ালি আমি এখানে দেখতে পাচ্ছি যে কোন এরিয়াটা আমার, সেইখানে গিয়ে ক্লিক করলে সেই স্টাডি এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। আর লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ড্রয়িং মানে এখানে স্টার্ট টুলসটা নিয়ে এখানে ড্রয়িং করতে হবে, একটা পলিগন ড্র করতে হবে। পলিগন ড্র করলে যে এরিয়াটার পলিগন আমরা ড্র করব সেই এরিয়ার ম্যাপ আমরা পেয়ে যাব। এবার ধরুন আপনার কোনোটার সঙ্গে আপনি কমফোর্টেবল না, মানে এই যে কাজগুলো বলা হলো কোনোটার সঙ্গে কমফোর্টেবল না, তাহলে আপনাকে সার্চ করতে হবে এখানে সার্চ বাটনে। আমি সাপোজ বাঁকুড়ার ইমেজ চাইছি, তাহলে বাঁকুড়া লিখলাম এখানে। হ্যাঁ, এই যে চলে এসছে বাঁকুড়া। বাঁকুড়ার অনেকগুলো অপশন এসছে, বাঁকুড়া
আমি বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম। তাহলে দেখুন এই যে রেড কালারের যে লোকেশন, এই গ্রিডটার মধ্যে বাঁকুড়া আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এই গ্রিডটা সিলেক্ট করি তাহলে আমি আমার এরিয়াটা পাবো। তাহলে আমি সাপোজ টাইলস দিয়ে করছি, টাইলসে গেলাম, স্টার্ট, সিলেক্ট, স্টপ, তারপরে নেক্সট করতে হবে। দেখুন তাহলে বাঁকুড়ার এই স্টাডি এরিয়া আমাদের অনেকগুলো ইমেজ অ্যাভেলেবল আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোপো শিট নাম্বার দেওয়া আছে F45D04, মানে যে এরিয়াটা আমি সিলেক্ট করেছি সেইটা হচ্ছে F45D04 টোপো শিট নাম্বার। নিউ লেআউটে, ওল্ড লেআউটে লিস্ট 3 প্রিফার করে না। আচ্ছা, এবার অনেকে প্রশ্ন হতে পারে যে একটা এরিয়ার জন্য এতগুলো ডেটা কেন আসছে। দেখুন আপনারা এখানে ডেট অফ পাস, আমরা জানি স্যাটেলাইট এর প্রত্যেকটা স্যাটেলাইটের একটা নির্দিষ্ট অরবিট আছে এবং একটা নির্দিষ্ট সময় অন্তর স্যাটেলাইট তার একবার অরবিটটাকে ফলো করে, যাকে বলা হয় অরবিটাল সাইকেল। থিওরিটিক্যাল কালকে মনে হয় পড়ানো হয়েছে, তবুও আমি একবার বলছি যে স্যাটেলাইটের অরবিট দু ধরনের হয়। একটা হচ্ছে পোলার অরবিট, যেটা উত্তর দক্ষিণে পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং এর অ্যাভারেজ হাইট মোটামুটি 700 থেকে 800 কিলোমিটার হয় গ্রাউন্ড থেকে। আর একটা হচ্ছে জিও সিনক্রোনাস অরবিট, যেটা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রদক্ষিণ করে এবং এর মোটামুটি অ্যালটিটিউড হাইট হয় 36,000 কিলোমিটার। আচ্ছা, এবার এই অরবিটটা যখন ক্রস করছে তাহলে ওই অরবিটাল পাথে যে এরিয়াটা পড়ছে সেই এরিয়ার ইমেজ স্যাটেলাইট নিচ্ছে, তারপরে সেটা আবার পাঠাচ্ছে গ্রাউন্ড স্টেশনে। তাহলে একটা এরিয়া বিভিন্ন সময় কভার হচ্ছে। মানে সাপোজ ধরুন বাঁকুড়ার উপর দিয়ে আমাদের রিসোর্স1 স্যাটেলাইটটা হয়তো 1 জুন গেল প্রথম, বা 30 অক্টোবর গিয়েছে। 30 অক্টোবর যাওয়ার পরে আবার সেকেন্ড টাইম এসছে 24 ফেব্রুয়ারি, তারপরে আবার এসছে 25 জানুয়ারি, ঠিক আছে। এইরকম করে মানে একটা এরিয়া অরবিটে কখন কভার হচ্ছে তার উপর বেশ করে এই আমাদের ডেটাগুলো পেয়েছি আমরা। দেখুন এখানে ইয়ার দেওয়া আছে, প্রথমটা আছে 2008 সাল, তারপরে 12, 13, 14 এরকম। রিসেন্ট হচ্ছে 2018, 4 ফেব্রুয়ারি 2018 এই আমাদের স্টাডি এরিয়ার উপর দিয়ে স্যাটেলাইটটা গিয়েছে, মানে অরবিটাল পাথটা পাস হয়েছে। তাহলে আমরা রিসেন্ট ইমেজটা দেখি, আমরা দেখে নিতে পারি যে আমরা যে ইমেজটা ডাউনলোড করব সেটা ক্লাউড কন্ডিশন কেমন আছে সেটা দেখার জন্য আমরা ভিউ করতে পারি। দেখুন ভিউ করলে এইরকম চলে আসবে। যদি মনে হয় না ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই, ক্লাউড কভারেজ বা ক্লাউড পেনিট্রেশনের কোনো প্রবলেম নেই, তাহলে আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে বলছে ইউ নিড টু লগ ইন বিফোর ডাউনলোড দ্য ডেটা। লগ ইন, আচ্ছা এটা হচ্ছে না, ঠিক আছে। লগ ইন দেখুন ইউজার নেম পাসওয়ার্ড, যদি অলরেডি আপনার ভুবন পোর্টালে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই লগ ইন হবে। আদারওয়াইজ আপনি সাপোজ নিউ ইউজার, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে নিউ ইউজার। নিউ ইউজারে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। সাপোজ আমি ইউজার নেম দিলাম, রাইট, ইমেল আইডি দিতে হবে, আপনারা নিজের ইমেল আইডি দেবেন। আমি একটা ইমেল আইডি দিচ্ছি, HODMSN.com। কান্ট্রি, এখানে আপনাকে কান্ট্রি ক্লিক করতে হবে, ইন্ডিয়া। অর্গানাইজেশন, গভর্নমেন্ট, একাডেমিক, রিসার্চ, আমি একাডেমিক রিসার্চ দিলাম। অর্গানাইজেশন ডিটেলস আপনি ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে না দেবেন। মনে রাখবেন যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো মাস্ট দিতেই হবে, আর যেগুলো স্টার চিহ্ন দেওয়ার নেই সেগুলো দিলেও হবে, না দিলেও হবে। প্রোফাইল, ফার্স্ট নেম দিলাম, জেন্ডার দিলাম, পারপাস জাস্ট লিখে দিতে হবে একাডেমিক।
আপনাদের যদি অন্য কোনো পারপাস থাকে, বিজনেস পারপাস বা কমার্শিয়াল পারপাস, তাহলে সেটা লিখবেন। সাবমিট। এখানে বলছে ইউজার নেম মাস্ট বি মিনিমাম 5 ক্যারেক্টার। আমি 4টে ক্যারেক্টার দিয়েছি, তার জন্য হয়নি। আচ্ছা যাই হোক, 1 2 3। আচ্ছা 1 সেকেন্ড, একটু ভুল হয়েছে। আচ্ছা, এবার আপনাকে আপনার মেল আইডি খুলতে হবে। আমি আমার মেল আইডি খুলে নিচ্ছি। হ্যাঁ মমিন্দা, মমিন্দা। আচ্ছা দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা 1 যাচ্ছে? সেকেন্ড, আমি একটা মেল আইডিটা খুলছি, একটু ভিডিওটা অফ করছি। হ্যাঁ হ্যাঁ, 1 সেকেন্ড হ্যাঁ ভিডিওটা হ্যাঁ অফ হ্যাঁ করে হ্যাঁ। আমি মেল আইডিটা খুলে আবার করছি। না তোমার এই হ্যাঁ মেল আইডি হ্যাঁ ঠিক খুলে আছে, নিই, ওকে তারপরে ওকে ওকে। ভিডিওটা অফ। হুম হুম হুম। না তোমার হচ্ছে, শো হচ্ছে, তুমি নামিয়ে রাখো এটা। ও স্টপ নাও করো, স্টপ নাও করো, ওকে ওকে। স্টপ শেয়ারিং করো, স্টপ শেয়ারিং করো। হ্যাঁ হ্যাঁ 1 সেকেন্ড। নিচে দেখো স্টপ শেয়ারিং হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, নাও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? ওকে। ওকে, দেখুন টিম ভুবন থেকে আমার একটা মেল চলে এসেছে, ভুবন রেজিস্ট্রেশন কনফার্মেশন। এখানে লেখা আছে, ডিয়ার গাইড, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অন ভুবন, প্লিজ ক্লিক টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। এইখানে ক্লিক করতে হবে, এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ আচ্ছা, বলছে মিনিমাম 6টা ক্যারেক্টার দিতে হবে পাসওয়ার্ড। আমি এটা কিছু দিলাম। ওকে, সাবমিট। এইবার আমরা এখানে গেলাম। আচ্ছা, এই পোর্টালটাকে বন্ধ করছি। এবার আমরা যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলাম, ইউ নিড টু লগ ইন। আমি দিলাম জায়েদ 1 2 3। পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়েছে, তবুও আমি একবার দিয়ে দিচ্ছি। লগ ইন, সেভ পাসওয়ার্ড। ওকে, নাও you can download. Okay, the image is downloading now. আমরা দেখে নিতে পারি ডাউনলোড অপশন থেকে আমাদের। ডাউনলোড অপশনে গিয়ে দেখবো আমরা, এই যে L3 মানে লিস্ট 3 স্যাটেলাইট, এখানে আমাদের ইমেজটা চলে এসেছে। এখানে এটা কি আর রেয়ার ফাইলে আছে বা জিপ ফাইলে আছে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য জাস্ট এক্সট্রাক্ট হিয়ার, তাহলে এই যে আমাদের ইমেজটা চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে ব্যান্ড চলে এসেছে, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 এন্ড ব্যান্ড 5। ওকে, যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে, আমাকে বললে আমি রিপিট করবো আরেকবার। মমিন্দা, মমিন্দা,
শুনছি। হ্যাঁ, যদি কারো প্রবলেম থাকে বুঝতে বা কোনো স্টেপ যদি মিস হয়ে যায় তাহলে বলতে বলুন, আমি তাহলে আরেকবার রিপিট করবো। ওদের পার্টিসিপেন্টদের বলছি তোমরা চ্যাট বক্সে লিখবে, হ্যাঁ, তারপর তুমি আমি কল করবে। স্যারকে বলবো। স্যার আচ্ছা স্টেপ গুলো আর একবার বলুন। আচ্ছা, মধুমিতা স্টেপগুলো প্রধান বলেছে স্যার স্টেপ গুলো আরেকবার বলুন। স্যার আচ্ছা ঠিক আছে। পাসওয়ার্ড কেমন করে দিলেন? পাসওয়ার্ড আচ্ছা আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, হুম, বলে দিচ্ছি। হুম, প্রথমে পাসওয়ার্ডটা বলি। হুম, পাসওয়ার্ডটা মানে 1 2 3 4 5 বা নিজের নাম বা যে কোনো কিছু, এখানে কোনো নিয়ম নেই যে আপার কেস লোয়ার কেস এবং নিউমেরিক্যাল ভ্যালুর কম্বিনেশন হতে হবে, এরকম কোনো নিয়ম নেই। মানে ভুবন পোর্টালের পাসওয়ার্ডটা খুব ইজিলি দেওয়া যায়, যেটা তোমার এতে আর্থ এক্সপ্লোরার ইউএসজিএস আর্থ এক্সপ্লোরারের যে পাসওয়ার্ড, সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ওখানে অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, কিন্তু ভুবন পোর্টালে কোনো ক্রাইটেরিয়া নেই, 1 2 3 4 5 কোনো অসুবিধা নেই, বা নিজের নাম দিলেও কোনো অসুবিধা নেই। চেষ্টা করতে হবে যে ইউজার নেম পাসওয়ার্ড যেন একরকম না হয়। মানে আমি যেমন জায়েদ 1 2 3 দিলাম ইউজার নেম, পাসওয়ার্ডও এই সেম দিলে ওটা অনেক সময় নেয় না। আদারওয়াইজ এনি কাইন্ড অফ পাসওয়ার্ড ইজ অ্যাকসেপ্টেবল ইন ভুবন পোর্টাল। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলছি। কি ফোন করছিল? কে ফোন করছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ভুবন পোর্টালটা খুললাম, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি একদম। ভুবন পোর্টাল খুললাম। ওয়েলকাম টু ভুবন। আমার যেহেতু লিস্ট 3 যেটা দরকার, আমি ওপেন ডেটা আর্কাইভে গেলাম। আচ্ছা, এখানে গিয়ে সিলেক্ট করলাম লিস্ট 3 ডেটা। অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি আগে একবার বললাম যে স্যাটেলাইট দিয়ে আমি ফাইন্ড করতে পারি, থিম বেসে আমি সার্চ করতে পারি এবং প্রোগ্রাম বেসেও সার্চ করতে পারি। এবার আমি কোন এরিয়াটা নেব, কোন এরিয়াটার আমি ইমেজ নেব, সেটার জন্য এখানে সিলেক্ট এরিয়া অপশন আছে। এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে বক্স, বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্স মানে আমি যে এরিয়ার ইমেজ নেব, যদি এই এরিয়ার লংগিটিউড এবং ল্যাটিটিউড মানে জিওগ্রাফিক্যাল এক্সটেনশন যদি আমার কাছে নোন হয়, তাহলে এই বাউন্ডিং বক্সে মিনিমাম লং, মিনিমাম ল্যাট আর ম্যাক্সিমাম লং, ম্যাক্সিমাম ল্যাট দিলে অটোমেটিক্যালি স্টাডি এরিয়া সিলেক্ট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে টোপোশিট। যদি আমার জানা থাকে যে টোপোশিট নাম্বারটা কি, তাহলে আমি এ করতে পারি। যেমন আমি জানি যে বাঁকুড়া টোপোশিট নাম্বার হচ্ছে F4504। এক সেকেন্ড, ভুল করলাম কিছু একটা। F45D04, F45D04 যদি সার্চ করি তাহলে কিন্তু চলে আসবে। এই চলে আসছে, F45D04 সার্চ করলে আমার এরিয়া চলে আসলো। আচ্ছা, টাইলস। টাইলস আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভারতে অনেকগুলো ছোট ছোট গ্রিডে ভাগ করা হয়েছে। এই এক একটা গ্রিডকে টাইলস বলা হয়। এখানে আমরা জুম করলে টাইলস দেখতে পাবো। এবার আমার যে স্টাডি এরিয়া, আমার স্টাডি এরিয়া যে টাইলস বা যে টাইলস গুলোতে বিলং করছে, ধরুন আমার স্টাডি এরিয়া 4টে টাইলস, এইটা এটা এটা এটা, এই 4টে টাইলস বিলং করছে, তাহলে আমি স্টার্ট এইটা 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 এটা স্টপ করলাম, নেক্সট করলাম, চলে আসবে 4টে টাইলস এর ডেটা একসঙ্গে চলে আসবে। ওকে, আচ্ছা, নিউ সিলেকশন করলাম। এবার ইন্টারেক্টিভ ড্রয়িং। সাপোজ আমি জানি না কোন গ্রিডে আমার স্টাডি এরিয়া পড়ছে, কিন্তু আমি জায়গাটা বুঝতে পারছি, বা সাপোজ আমি এই যে অর্ডার বডিটা আছে, আমি চাইছি এই অর্ডার বডির অংশটুকু নেব। স্টার্ট, এখানে একটা পলিগন আঁকতে হবে। এই গেট মনে রাখতে হবে যে আমাদের লিস্ট 3 যে ইমেজ, সেটা কিন্তু ওই টাইলস বেশি দেয়। মানে আমার স্টাডি এরিয়া যেটুকু, শুধু সেইটুকু পাবো না আমি। আমার স্টাডি এরিয়া যে টাইলস গুলোকে কভার করছে, সমস্ত টাইলসেরই আমাকে ইমেজ ডাউনলোড করতে হবে। তারপরে আমি সেই ডাউনলোডেড ইমেজ থেকে আমার এরিয়াটাকে এক্সট্রাক্ট করতে পারবো। কিভাবে এক্সট্রাক্ট করা হয় সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এভাবে কি করতে পারি। এবার ধরুন আপনার
কোনো আইডিয়াই নেই যে বাউন্ডিং বক্স, ম্যাপ শিট, টাইলস এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাহলে আপনি এখানে সার্চ করবেন বাঁকুড়া, মানে আপনার যেটা এরিয়া, বাঁকুড়া, কারো বর্ধমান হলে বর্ধমান, মানে যে এরিয়া হবে সেই এরিয়া সার্চ করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমি বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল সার্চ করলাম, তাহলে দেখুন যে একটা লোকেশন দেখাচ্ছে এখানে যে এই গ্রিডটার মধ্যে আমার এরিয়াটা কভার করছে। তাহলে আমি টাইলসে গেলাম, স্টার্ট, এই গ্রিডটাকে ক্লিক করলাম, স্টপ, নেক্সট। তাহলে দেখুন অনেকগুলো আমার কাছে ইমেজের অপশন চলে আসছে। এই অপশনগুলো আসছে কারণ হচ্ছে এই অপশনগুলো আসছে বেসড অন দা টাইম অফ ইমেজ অ্যাকোয়ার্ড, মানে ইমেজটা কখন অ্যাকোয়ার হয়েছে তার উপর বেস করে। প্রথমে আমরা পাচ্ছি 2008 সালে 30 অক্টোবর প্রথম অ্যাকোয়ার হয়েছে, তারপরে 12 সালে হয়েছে, এইভাবে আস্তে 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 দেখুন নিচের দিকে মোস্ট রিসেন্টলি কবে কবে অ্যাকোয়ার হয়েছে লেখা আছে। একদম শেষ আছে 4 ফেব্রুয়ারি 2018। আমি ইমেজ ডাউনলোড করার আগে দেখে নেব যে আমার ইমেজ যেটা ডাউনলোড করছি সেখানে ক্লাউড কন্ডিশন কেমন। অনেক সময় হয়, ধরুন আজকে বাঁকুড়াতে প্রচুর ক্লাউড আছে, আজকে যদি আমার স্যাটেলাইটটা বাঁকুড়ার উপর দিয়ে পাস করে তাহলে নিশ্চয়ই আমি বাঁকুড়া এরিয়ার ভালো ইমেজ পাবো না, কারণ ক্লাউড পেনিট্রেশন করতে গিয়ে অনেক রকমের জিওমেট্রিক ডিস্টরশন হবে, রেডিওমেট্রিক ডিস্টরশন হবে। তো সেই কারণে আমরা কোনো ইমেজ ডাউনলোড করার আগে ভিউ করে দেখে নেব যে ইমেজটা কেমন আসছে। মনে হচ্ছে ঠিকঠাক, এফসিসি আসছে এখানে ঠিকঠাক, যদি মনে হচ্ছে যে না আমার কোনো ক্লাউড পেনিট্রেশনের প্রবলেম নেই, তখন আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে কি বলবে, ইউ নিড টু লগ ইন বিফোর ডাউনলোডিং ডেটা। ওকে করলে, আচ্ছা ওকে করলে দেখবেন একটা লগ ইন চলে আসবে। এবার আমার অলরেডি আমি লগ ইন আছি, দেখুন এখানে ওয়েলকাম জায়েদ 123 লেখা আছে, সেই কারণে আসলো না, মানে আমার বাই ডিফল্ট ডাউনলোড হচ্ছে। এবার যদি কেউ ইনিশিয়ালি ডাউনলোড করেন তাহলে লগইন অপশনটা আসবে, তখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন, লগইন ক্লিক করবেন, অটোমেটিক ডাউনলোড হবে। আর একটা প্রবলেম যেটা হয় সেটা একটু বলে রাখা ভালো, যে এইখানে দেখুন ডাউনলোড লিস্ট আছে। অনেক সময় হয় আপনি হয়তো প্রথমে একটা লিস্ট থেকে ইমেজ ডাউনলোড করলেন, পরে অন্য স্টাডি এরিয়ার ইমেজ ডাউনলোড করছেন, কিন্তু আপনার এই ডাউনলোড লিস্টে আগেরটাই থেকে যাচ্ছে এবং আগেরটাই আবার ডাউনলোড হচ্ছে। এই যে এটা দেখুন আগেরটাই ডাউনলোড হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ডাউনলোড লিস্টে ক্লিক করতে হবে, তারপর এইখান থেকে ডাউনলোড করতে হবে। মানে এটা একটা শর্টকামিংস বলতে পারেন আমাদের এই ওই ভুবন ওয়েবসাইটের। হ্যাঁ মমিন্দা, হ্যাঁ হ্যাঁ তাহলে আর কারো কোনো সমস্যা আছে? আমি এগোবো নেক্সট? হ্যাঁ হ্যাঁ প্রসিড নেক্সট। ঠিক আছে, তাহলে এইটা হলো ভুবন থেকে কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয় সেটা দেখা। আচ্ছা এবার আমাদের আরেকটা খুব প্ল্যাটফর্ম আছে যেটার সঙ্গে আমরা খুবই ফ্যামিলিয়ার, সেটা হচ্ছে USGS আর্থ এক্সপ্লোরার। আচ্ছা এই আমি একটা মমিন্দার সঙ্গে একটু কথা বলতে চাইছি। মমিন্দা, হ্যাঁ বলছি যে আর্থ এক্সপ্লোরারটা দেখাবো নাকি ওটা সময় পেলে পরে দেখাবো? আর্থ এক্সপ্লোরারটা যেহেতু ইমেজটা ডাউনলোড করতে অনেক টাইম নেয় এবং অনেকটা বড় ফাইল থাকে, তো ওটা কি তোমার পিপিটিতে রেডি রয়েছে? হ্যাঁ 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 রেডি আছে, একদম স্টেপ রেডি আছে। আমার পিপিটিতে রয়েছে, আমি শেয়ার করে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাছাড়া যদি সময় হয় তাহলে দেখিয়ে দেবেন পারবে, বলেছে অনেকে লিখছে, দেখিয়ে দিলে ভালো হয়। দেখান সব, আমি ওদেরকে একবার দেখিয়ে দিই আমার পিপিটিটা, তাহলে হয়তো ওরা একটু ইয়ে হবে, মানে হ্যাঁ এই যে আমার পিপিটিতে একদম স্টেপ ওয়াইজ দেওয়া আছে কিভাবে কি করা হচ্ছে, কোনো ভয় নেই। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমার মেল আইডি মমিন স্যারের কাছে আছে, আপনি মমিন দাদা আপনি শেয়ার করে দেবেন, মেল আইডিতে মেল করলে আমি আমার সাথে সাথে চেষ্টা করবো শর্ট আউট করার। কোনো সমস্যা নেই, একদম ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে মমিন দা? হ্যাঁ 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 তাহলে আমি পরেরটা এগোচ্ছি এবার। পরেরটা যদি সময় পাই তাহলে এটা দেখতে হবে। তাহলে অবশ্যই আমি শেষে দেখাবো এটা। আচ্ছা এইবার আমরা চলে আসি এফসিসি তে।
নাও ফলস কালার কম্পোজিশন। আমরা ফলস কালার কম্পোজিশন কি সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ট্রু কালার কম্পোজিশন বা ন্যাচারাল কালার কম্পোজিশন। ন্যাচারাল কালার কম্পোজিশন হচ্ছে, সাপোজ আপনি একটা সেন্সর বা আপনার মোবাইলের ক্যামেরায় কোনো একটা জায়গার ইমেজ দিচ্ছেন আপনি, যদি সেই ইমেজের গ্রিন কালারকে গ্রিন মানে আপনার যে সেন্সর মানে মোবাইলের ক্যামেরাটা সেন্সর, এখানে সেন্সরের মধ্যে কিছু মেকানিজম সেট করা থাকে যে কোন স্পেকট্রাল ব্যান্ডসের রিফ্লেকশন আসলে কিভাবে ও ডিসপ্লে করবে, মানে সেন্সরে সেন্স করছে সেটাকে কিভাবে ডিসপ্লে করবে। ফর এক্সাম্পল আমরা ছোটবেলায় যখন ওই করতাম, বিভিন্ন রঙের প্লাস্টিক পেপার হতো না খাতায় লাগানোর জন্য, প্র্যাকটিক্যাল খাতায় লাগাতাম, খুব মানে একদম লাইট প্লাস্টিক পেপার, সেটা হলুদ রঙে হতো, তারপরে অনেক সময় সবুজ রঙের হতো। আমরা কি করতাম বাচ্চাবেলায়, আমরা চোখের সামনে ধরতাম, ধরে দেখতাম যে পৃথিবী সবুজ লাগছে, সবুজ রঙের চাই, তারপরে দেখতাম হলুদটা ধরলে হলুদ লাগছে। ঠিক সেম মেকানিজম আমাদের সেন্সরে করা থাকে। যদি কোনো সেন্সরে মেকানিজম এমন থাকে যে যে গ্রিন রিফ্লেকশনটা গ্রিন দেখাবে, ব্লুটা ব্লু দেখাবে এবং রেডটা রেড দেখাবে, তখন সেই কম্বিনেশনকে বলা হয় ট্রু কালার কম্বিনেশন, মানে অ্যাজ ন্যাচারাল অ্যাজ ডিসপ্লেড যদি হয় তখন তাকে বলা হয় ট্রু কালার কম্বিনেশন বা ন্যাচারাল কালার কম্বিনেশন। আরো সহজভাবে বলতে গেলে, আপনি খালি চোখে যেটা সবুজ দেখছেন আপনার ডিসপ্লে ডিভাইস সেটা সবুজ দেখাবে, যেটা লাল দেখছেন সেটা ডিসপ্লে ডিভাইস লাল দেখাবে, এবং যেটা গ্রিন দেখছেন সেটা ডিসপ্লে ডিভাইস গ্রিন দেখাবে। যদি এইরকম দেখায় আপনার ডিসপ্লে ডিভাইস, তখন তাকে বলা হবে ন্যাচারাল কালার কম্পোজিশন। আর ফলস কালার কম্পোজিশন কি? ফলস কালার কম্পোজিশন হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ মাল্টিস্পেকট্রাল ইমেজ। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে ইমেজ বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হয় ইমেজের, সিঙ্গেল ব্যান্ড ইমেজ, মাল্টিস্পেকট্রাল ইমেজ, হাইপার স্পেকট্রাল ইমেজ, প্যান ইমেজ, এইরকম। সিঙ্গেল ব্যান্ড ইমেজ মানে কি? আপনারা গতকাল যে থিওরিটিক্যাল প্রেজেন্টেশন হয়েছে সেখানে নিশ্চয়ই EMR, EMS এগুলো শুনেছেন, তবুও আমি একবার মানে খুব লাইটলি বলছি। আমাদের রিমোট সেন্সিং এ জানতে গেলে কয়েকটা বেসিক, ফোনটা হ্যান্ড করো না, কতগুলো বেসিক প্রপার্টিজ বা কতগুলো বেসিক প্রিন্সিপাল সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে প্রথম হচ্ছে EMR, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, EMR, আর একটা হচ্ছে EMS। EMR টা আমরা জানি, EMR হচ্ছে কম্বিনেশন অফ দ্য ইলেকট্রন এন্ড ম্যাগনেটিক ফিল্ড। বেসিক্যালি আমরা EMR এর ন্যাচারাল সোর্স হচ্ছে সূর্য, আর আর্টিফিশিয়াল সোর্স অনেকগুলো আছে, যেমন লিডার, র্যাডার, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সোর্স। রিমোট সেন্সিং দু ধরনের হয়, একটা হচ্ছে বেসড অন রিফ্লেক্টিভিটি, আর একটা হচ্ছে বেসড অন এমিসিভিটি। মানে কি? রিমোট সেন্সিং মানে তো হচ্ছে সেন্সিং এ অবজেক্ট উইদাউট মেকিং ফিজিক্যাল কন্ট্যাক্ট, মানে কোনো অবজেক্ট সম্পর্কে ধারণা লাভ করা, সেই অবজেক্টকে টাচ না করে। এই টাচ না করে ধারণা লাভ করছে, এটা দুভাবে করা যায়। একটা হচ্ছে কি ওখান থেকে কি রিফ্লেকশন আসছে তার উপর বেস করে, আর একটা হচ্ছে ওখান থেকে কি তাপ বিকিরণ হচ্ছে তার উপর বেস করে। প্রথমটা যেটা আপনার রিফ্লেকশনকে ক্যাপচার করছেন ওটা হচ্ছে রিফ্লেক্টিভিটি, আর সেকেন্ডটা হচ্ছে যে টেম্পারেচারটাকে ক্যাপচার করছেন সেটা হচ্ছে এমিসিভিটি। আচ্ছা, এবার কোনো একটা ইমেজ যখন নেওয়া হয় তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হয় যে ইমেজটা সিঙ্গেল ব্যান্ড ইমেজ না মাল্টিস্পেকট্রাল না হাইপারস্পেকট্রাল। সিঙ্গেল ব্যান্ড ইমেজ মানে ধরুন আপনার সেন্সরে আপনি মেকানিজম করে রেখেছেন যে 0.5 থেকে 0.6 মাইক্রোমিটার পর্যন্ত যে রিফ্লেকশন গুলো হবে সেগুলোই আপনার সেন্সর ক্যাপচার করবে, তাহলে এটা হলো সিঙ্গেল ব্যান্ড ইমেজ। এবার আপনার সেন্সরে হয়তো আপনি অনেকগুলো ব্যান্ড সেট করে রেখেছেন ভিজিবল এবং নিয়ার ইনফ্রারেড পর্যন্ত। ধরুন প্রথমে ঠিক করেছেন আপনি 0.4 থেকে 0.5 মাইক্রোমিটার মানে ব্লু, 0.5 থেকে 0.6, 0.6 থেকে 0.7, এরকম অনেকগুলো আপনি ডিভাইড করে রেখেছেন ব্যান্ড, এবং বলেছেন যে এই ব্যান্ডগুলোর মধ্যে যদি বা এই ওয়েভলেন্থের মধ্যে যদি আমার রিফ্লেকশনটা আসে তবেই সেন্সর ক্যাপচার করবে। এটাকে বলা হয় কি মাল্টি স্পেকট্রাল ব্যান্ড। আর হাইপার স্পেকট্রাল অন কাইন্ড অফ মাল্টি স্পেকট্রাল। বেসিক্যালি হাইপার স্পেকট্রাল ব্যান্ডের ওয়েভলেন্থ গুলো খুব ছোট ছোট হয়, যেমন আমি এর আগে বলছিলাম 0.4 থেকে 0.5 বলছিলাম মাল্টি স্পেকট্রাল,
হাইপার স্পেকট্রালে সেটা হবে না, হবে কি 0.4 থেকে 0.004, তারপরে হচ্ছে 0.003, মানে এক কথায় ব্যান্ড গুলো খুব মাইনার, ডিভিশন গুলো খুব মাইনার হবে। ডিভিশন গুলো যখন মাইনার হয় তখন তাকে বলা হয় হাইপার স্পেকট্রাল ইমেজ। তাহলে মাল্টি স্পেকট্রাল মানে হচ্ছে এখানে নাম্বার অফ ব্যান্ড কভার করা হচ্ছে। ওকে, তাহলে এখানে ফলস কালার কম্পোজিশন কি বলছে? ফলস কালার কম্পোজিশন আর এ রিপ্রেজেন্টেশন অফ মাল্টি স্পেকট্রাল ইমেজ, মানে ইমেজটা কিন্তু অবশ্যই মাল্টি স্পেকট্রাল হতে হবে, মানে নাম্বার অফ ব্যান্ড কভার করতে হবে। প্রডিউস ইউজিং এনি ব্যান্ড আদার দ্যান ভিজিবল, মানে আমরা ভিজিবলে কি করি? ব্লু কে ব্লু দেখাই, গ্রিন কে গ্রিন দেখাই, আর রেড কে রেড দেখাই। যদি এই ব্লু কে ব্লু, গ্রিন কে গ্রিন আর রেড কে রেড না দেখিয়ে অন্য যে কোনো কম্বিনেশন, মানে হয়তো ব্লু কে আপনি ব্ল্যাক দেখাচ্ছেন বা গ্রিন কে রেড দেখাচ্ছেন, যে কোনো কম্বিনেশন আদার দ্যান ট্রু কালার ইজ কল্ড ফলস কালার। আমি আরো একবার বলছি, ন্যাচারাল কালার কি হচ্ছে? আপনি খালি চোখে যেটা ব্লু দেখাচ্ছেন, আপনার ডিসপ্লে ডিভাইস সেটাকে ব্লুই দেখাচ্ছে। খালি চোখে গ্রিন দেখছেন, সেটাও গ্রিনই দেখাচ্ছে। রেড দেখছেন, রেড দেখাচ্ছে। এটা হচ্ছে ন্যাচারাল কালার কম্পোজিশন। আর ফলস কালার কি না, তো হয়তো রেড কে দেখাচ্ছে গ্রিন, গ্রিন কে দেখাচ্ছে ব্লু, ব্লু কে ব্ল্যাক, মানে আদার দ্যান ট্রু কালার কম্বিনেশন যদি হয় তখন তাকে বলা হয় ফলস কালার কম্বিনেশন। আচ্ছা, আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা মাঝে মাঝে বলতে শুনি যে 432 is a combination of false color. এটা কিন্তু অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। ফলস কালার মানেই 432 হতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি 432 হয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফলস কালার, মানে আপনি নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে দেখাচ্ছেন রেড হিসাবে, রেড কে দেখাচ্ছেন গ্রিন হিসাবে, গ্রিন কে দেখাচ্ছেন ব্লু হিসাবে, এবং ব্লু বাই ডিফল্ট ব্ল্যাক হিসাবে। যদি এই কম্বিনেশনটা ফলো করেন তখন তাকে বলা হবে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন। আদারওয়াইজ যদি এইটা ফলো না করে অন্য কিছু ফলো করেন, ধরুন আপনি নিয়ার ইনফ্রারেড কে দেখাচ্ছেন গ্রিন, রেড কে দেখাচ্ছেন ব্লু, ব্লু কে দেখাচ্ছেন গ্রিন, এই ব্লু কে দেখাচ্ছেন আপনার রেড, মানে এক কথায় অন্য যে কোনো কম্বিনেশন আদার দ্যান স্ট্যান্ডার্ড ফলস কালার কম্বিনেশন or natural false color combination is called false color combination. আপনি এই প্রসঙ্গে বলতে পারেন যে সমস্ত স্ট্যান্ডার্ড ফলস কালার কম্বিনেশনকে আমরা এফসিসি বলতে পারি, কিন্তু সমস্ত এফসিসি কে আমরা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্বিনেশন বলতে পারবো না। যে সমস্ত এফসিসি এনআইআর কে রেড, রেড কে গ্রিন এবং গ্রিন কে ব্লু হিসেবে দেখায় সেগুলোকেই শুধুমাত্র আমরা এসএফসিসি বলবো। যদি কারো কোনো প্রবলেম হয় বুঝতে আমাকে বলবেন, অসুবিধা নেই, আমি আবার রিপিট করবো। আরেকবার রিপিট করুন, বুঝতে পারলাম না কিছু। বুঝতে পারলেন না? হ্যাঁ, কোন কি স্যার মানে এটা কেন হয় ওটা বুঝতে পারলাম না। আচ্ছা, কেন হয় বলছি। হ্যাঁ, কেন? স্যার এই যে স্ট্যান্ডার্ড ফলস কালার এগুলো একটু বলুন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বলছি। আমরা ন্যাচারাল কালার বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। ন্যাচারাল কালার বুঝতে পেরেছেন, মানে আমি ন্যাচারাল কালার মানে হচ্ছে ভিজিবল রেঞ্জের মধ্যে যা দেখি আমার ডিসপ্লে ডিভাইসও তাই দেখাবে, মানে মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিন সেম দেখাবে। এটা হচ্ছে ন্যাচারাল কালার কম্পোজিশন, তাই তো? ফলস কালার হচ্ছে মানে আপনি ভিজিবল, আপনার খালি চোখে যা দেখছেন ডিসপ্লে ডিভাইস তা দেখাচ্ছে না। সাপোজ যেটা গ্রিন দেখেছে, মানে যেখান থেকে আপনার রিফ্লেকশনটা গ্রিন ব্যান্ডে হয়েছে সেটা দেখাচ্ছে রেড, যেটা রেড ব্যান্ডে হয়েছে সেটা দেখাচ্ছে গ্রিন, আর যেটা ব্লু ব্যান্ডে হয়েছে সেটা অন্য কিছু দেখাচ্ছে। মানে এক কথায় ন্যাচারাল কালার যে কম্বিনেশন সেটাকে ফলো করছে না, তখন তাকে আমরা বলবো ফলস কালার কম্বিনেশন। মানে ধরুন আপনার মনে হয়েছে যে আমি ফরেস্ট এরিয়ার রেড কালারকে দেখাই, তাই তো? ইন জেনারেল যদিও রেড কালারের রিফ্লেকশন কম তবুও দেখাই। আপনার মনে হয় যে আমি ফরেস্ট এরিয়াকে রেড দেখবো না, আমি গ্রিন দেখবো, তখন আপনার সেন্সরকে বলে দিলেন, মেকানাইজ করে দিলেন যে আপনি সেন্সরে রেড ব্যান্ড যেটাকে ক্যাপচার করবে সেটাকে গ্রিন দেখাবে, গ্রিন ব্যান্ড যেটা ক্যাপচার করবে সেটাকে ব্লু দেখাবে, আর যেটা ব্লু ব্যান্ড ক্যাপচার করবে সেটাকে হয়তো অন্য কিছু দেখাবে, রেড দেখাবে, গ্রিন দেখাবে বা ব্ল্যাক দেখাবে। তখন তাকে বলা হবে এফসিসি, ফলস কালার কম্বিনেশন। এবার এই প্রসঙ্গে একটা কথা আমি আগেও বললাম যে
আমরা অনেক সময় বলি যে নিয়ার ইনফ্রারেড কে রেড, রেড কে গ্রিন, আর গ্রিন কে ব্লু, এই যে কম্বিনেশন এটাকে বলা হয় এফসিসি। এটা ঠিক না, এই কম্বিনেশনকে বলা হয় স্ট্যান্ডার্ড এফসিসি। কিন্তু অন্য যে কোনো কম্বিনেশন যেটা ভিজিবল রেঞ্জে দেখছেন আপনি, সেটা ছাড়া যে কোনো কম্বিনেশন যদি আপনার ডিসপ্লে ডিভাইস শো করে, তাকেই আপনি এফসিসি বলতে পারেন। আমি আরো সহজ করে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখুন এখানে ফলস পাওয়ার কম্বিনেশন দেখানো হয়েছে। এখানে দেখুন এনআইআর ব্যান্ড, এনআইআর ব্যান্ডের যে রিফ্লেকশন সেটাকে দেখানো হয়েছে রেডে, সেখানে দেখানো হচ্ছে রেডে। রেড ব্যান্ডের যে রিফ্লেকশন তাকে দেখানো হচ্ছে গ্রিনে, আর গ্রিন ব্যান্ডের যে রিফ্লেকশন তাকে দেখানো হচ্ছে ব্লু। ঠিক আছে, এবার মনে হতে পারে যে কেন এটা দেখানো হচ্ছে, দেখানোর কারণ কি? এর দেখানোর কারণ বুঝতে গেলে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ। স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ মানে আছে, স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ জানার আগে ইএমএস জানতে হবে। ইএমএস হচ্ছে দ্য ডিভিশন অফ ইএমআর বেসড অন ওয়েভলেন্থ অ্যান্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি। মানে আমরা যে ইএমআর বলছিলাম প্রথমে, ওই যে গামা রে, এক্স রে, তারপরে ভিজিবল রেঞ্জ, তারপরে এইরকম টিভি, রেডিও ওয়েভ, এরকম অনেকগুলো ভাগ তো আছে আমাদের ইএমআর এর বেসড অন দ্য ওয়েভলেন্থ এন্ড ফ্রিকোয়েন্সি। বলছে এই ইএমআর এর যে ভাগগুলো আমরা মাইনর ডিভিশন গুলো করি, এই যে আমি বলছি যে কোনটা ভিজিবল রেঞ্জ, এই ভিজিবল রেঞ্জ বলছি, কোনটাকে বলছি মাইক্রোওয়েভ, এই যে রেঞ্জ গুলো, এই রেঞ্জ গুলোই হচ্ছে তোমার ইএমএস। তাহলে ইএমএস ইজ দ্য ডিভিশন অফ ইএমআর বেসড অন ওয়েভলেন্থ অ্যান্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ কি? আমরা হয়তো 4টে অবজেক্টকে ঠিক করলাম, কি কি না, তো ভেজিটেশন, ড্রাই সয়েল, ওয়েট সয়েল, আর টার্বিড রিভার ওয়াটার। এবার আমরা আমার সেন্সরকে বললাম যে তুমি দেখো যে কোন অবজেক্টের কোন ব্যান্ডে রিফ্লেকশন বেশি। আমার একটা মাল্টি স্পেকট্রাল সেন্সর আছে যেখানে অনেকগুলো ব্যান্ড কভার করেছে। তো সেখানে বললাম সেন্সরকে, তুমি মেকানাইজ করে দিলাম যে তুমি দেখো যে এই যে অবজেক্ট গুলো আমরা নিয়েছি, এই অবজেক্ট গুলো রিফ্লেকশন কোন ব্যান্ডে বেশি কোন ব্যান্ডে কম। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন যে ভেজিটেশন, এই যে এই লাইনটা ভেজিটেশন, ভেজিটেশনের রিফ্লেকশন সব থেকে বেশি কোথায়? নিয়ার ইনফ্রারেড ব্যান্ডে। ঠিক আছে, আবার ড্রাই সয়েলের রিফ্লেকশন কোথায় বেশি? শর্ট ওয়েভ ইনফ্রারেডে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েট সয়েলের রিফ্লেকশন ব্লু, গ্রিন, রেড মানে ভিজিবল রেঞ্জে আছে, তারপরে আস্তে আস্তে বাড়ছে নিয়ার ইনফ্রারেডের দিকে, তারপরে আবার শর্ট ওয়েভে আস্তে আস্তে কমে যাচ্ছে, আবার বাড়ছে, মানে ভ্যারি করছে। এই যে স্পেকট্রাল রিফ্লেক্টেন্স যে কার্ভ, সেখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ভেজিটেশন কভারের রিফ্লেকশন সব থেকে বেশি হচ্ছে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। কিন্তু আমরা তো খালি চোখে আর এনআইআর দেখতে পাবো না, কারণ আমরা খালি চোখে দেখতে পাই কোনটা? ভিজিবল রেঞ্জ, দ্যাট ইজ ব্লু, গ্রিন অ্যান্ড রেড, তাই তো? এই তিনটে দেখতে পাই আমরা। আমি ইচ্ছা করলে কিন্তু এনআইআর দেখতে পাবো না। এনআইআর দেখতে হলে আমাকে সে আমার চোখে চশমা লাগাতে হবে, এবং সেই চশমাটা এনআইআর মানে একটা ফিল্টার লাগাতে হবে যেটা এনআইআর ব্যান্ডকে দেখতে পাবে। সেই বাদশা সিনেমার মতো, বাদশা যে হিন্দি সিনেমাটা হয়েছিল শাহরুখ খানের, সেখানে দেখা যাচ্ছিল যে চশমা পড়ছে, সবার এক্সরে করে দেখা যাচ্ছে, ওখানে ওর চশমায় এক্সট্রা ব্যান্ড লাগানো ছিল। তো ঠিক একইভাবে আমাকে যদি এনআইআর এর রিফ্লেক্টিভিটি দেখতে হয়, তাহলে আমার চশমায় এনআইআর ব্যান্ড লাগাতে হবে। তো সেটা আমার সম্ভব না, কিন্তু আমার মনে হচ্ছে যে ভেজিটেশন কভারের রিফ্লেকশন সব থেকে বেশি এনআইআর ব্যান্ডে, সুতরাং আমি এনআইআর ব্যান্ডকেই দেখবো। এই এনআইআর ব্যান্ডকে দেখার জন্যই সাধারণত আমরা প্রথম এফসিসি ব্যবহার শুরু করেছিলাম। এখানে আমরা কি করি? এনআইআর ব্যান্ডকে ভিজিবল রেঞ্জে নিয়ে আসি। মানে যদি অবজেক্ট এনআইআর ব্যান্ডে রিফ্লেকশন দেয়, তাহলে সেটাকে আমরা রেড দেখাই, যেটা রেড ব্যান্ডে রিফ্লেকশন দেখাচ্ছে সেটাকে গ্রিন দেখানো হয়, আর যেটা গ্রিনে দেখাচ্ছে সেটাকে ব্লু দেখানো হয়, আর যেটাকে ব্লু দেখাচ্ছিল সেটাকে আমরা ব্ল্যাক দেখাই। বুঝে গেল মমিন্দা? শুনছি। হ্যাঁ, যদি কারো প্রবলেম থাকে একটু বলতে বলুন। হ্যাঁ, এখানে বলেছে একজন, কি দাঁড়া, 1 মিনিট, চ্যাট বক্সে দিয়েছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশনটা এটা হয়ে গেল, বাট ফলস কালার কেন ভিজিবল হয় স্যার? এই তো বললাম। হ্যাঁ, এখনই তো হয়ে গেল এটা। হ্যাঁ, ফলস কালার ভিজিবল হয় কারণ হচ্ছে নিয়ার ইনফ্রারেড কে আমরা ভিজিবল রেঞ্জে নিয়ে আসি। এই যে অ্যাডভান্টেজ পড়লে আমরা বুঝতে পারবো। ফলস কালার কম্পোজিটস
allow us to visualize the wavelength that the human eye cannot see. যেটা হিউম্যান আই দেখতে পায় না সেটাকে ভিজিবল রেঞ্জের মধ্যে নিয়ে আসে। মানে এনআইআর আমরা দেখতে পাই না, কিন্তু এনআইআর কে আমরা ভিজিবল রেঞ্জে নিয়ে আসছি। কি করে? এনআইআর কে দেখাচ্ছি আমরা রেড হিসাবে, রেড কে দেখাচ্ছি গ্রিন হিসাবে, গ্রিন কে দেখাচ্ছি ব্লু হিসাবে, আর ব্লু কে দেখাচ্ছি ব্ল্যাক হিসাবে। ওকে, আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম। হ্যালো স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ একটা কোশ্চেন হ্যাঁ ছিল হ্যাঁ শিওর, বলো। যে গাছের রিফ্লেক্টেন্স এনআইআর এর সবথেকে বেশি কেন? আচ্ছা, গাছের রিফ্লেক্টেন্স এনআইআর এর সব থেকে বেশি কেন? এইটা বুঝতে গেলে ক্লোরোফিলের কম্বিনেশন বুঝতে হবে, কম্পোজিশন। প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব একটা এমিসিভিটি এবং রিফ্লেক্টিভিটি আছে, এবং এটা নির্ভর করে অবজেক্টের কেমিক্যাল কম্পোজিশনের উপরে। দেখবে যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে গেছে, যেখানে ক্লোরোফিলের এটা কম, কনসেন্ট্রেশন কম, তার রিফ্লেকশন কিন্তু এনআইআর ব্যান্ডে হয় না, তার রিফ্লেকশন হয় রেড ব্যান্ডে। মানে এটা ডিপেন্ড করছে যে অবজেক্ট থেকে রিফ্লেকশনটা হচ্ছে তার কেমিক্যাল কম্পোজিশন কেমন। কেমিক্যাল কম্পোজিশন যেমন হবে তার উপর বেশ করে ওর রিফ্লেকশনটা কোন ব্যান্ডে হবে সেটা নির্ভর করবে। তার সব থেকে ভালো এক্সাম্পল এটাই যে যদি গ্রিন ভেজিটেশন হয়, মানে পাতাটা খুব সবুজ হয়, তার রিফ্লেকটেন্স এনআইআর ব্যান্ডে হয়। আর যদি পাতাটা হলুদ মতো হয়, তার রিফ্লেকটেন্স কিন্তু এনআইআর ব্যান্ডে হয় না, ওটা হয় আর ব্যান্ডে। ওকে, আচ্ছা, এবার আমি একটা কথা বলছিলাম যে ওই শুধুমাত্র 4-3-2 কম্বিনেশন মানেই যে এফসিসি, সেটা কিন্তু নয়। এফসিসির কম্বিনেশন যে কোনো হতে পারে আদার দ্যান ট্রু কালার। এখানে আমরা যদি ল্যান্ডস্যাট 8 কে লক্ষ্য করি তাহলে দেখবো ল্যান্ডস্যাট 8 এর ন্যাচারাল কালার কম্বিনেশনটা হচ্ছে 4-3-2। এখানে হচ্ছে কি 4 হচ্ছে রেড ব্যান্ড, 3 হচ্ছে গ্রিন, আর 2 হচ্ছে ব্লু। whereas the false color combination for the urban area হচ্ছে 7-6-4। আরো সহজ করি আমরা, যেটা নিয়ে কাজ করব আমরা, সেটা হচ্ছে লিস্ট 3। লিস্ট 3 4টে ব্যান্ড আছে আমরা জানি, গ্রিন, রেড, ইনফ্রারেড এবং শর্ট ওয়েভ ইনফ্রারেড। এখানে দেখা যাচ্ছে যে গ্রিন ব্যান্ডটা হচ্ছে 1, রেড 2 এবং এনআইআর হচ্ছে 3। তাহলে এইখানে যদি আমরা ফলস কালার করি তাহলে হতে পারে 4-3-2 হতে পারে, মানে যদি শর্ট ওয়েভকে দেখাই, সরি 4-2-1 হতে পারে। মানে আমি ইচ্ছা করলে দেখাতে পারি যে শর্ট ওয়েভকে দেখালাম রেডে, রেডকে দেখালাম গ্রিনে, আর গ্রিনকে দেখালাম ব্লুতে। আদারওয়াইজ যদি আমরা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন করি তাহলে 3-2-1 হবে, মানে এনআর কে দেখাবো রেডে, রেড কে দেখাবো গ্রিনে, আর গ্রিন কে দেখাবো ব্লুতে। মানে এটা ডিপেন্ড করছে যে সেন্সরের কোন ব্যান্ড কোন কালারকে রিপ্রেজেন্ট করছে। লিস্ট 3 ইমেজে সেন্সরের ব্যান্ড 1 গ্রিন কে রিপ্রেজেন্ট করে, ব্যান্ড 2 রেড কে রিপ্রেজেন্ট করছে, এবং ব্যান্ড 3 এনআইআর কে, আর ব্যান্ড 4 শর্ট ওয়েভ ইনফ্রারেড কে। ওকে, নাও এবার আমরা চেষ্টা করব যে কিউজিআইএস এ কিভাবে কাজটা করে সেটা দেখার। কারো কোনো প্রবলেম থাকলে বলুন, কারো কোনো প্রবলেম থাকলে বলবেন একটু, বলুন না। হ্যাঁ, আমি কি নেক্সট যাও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার ফলস কালার কম্পোজিশনটা করব। ফলস কালার কম্পোজিশন করার অনেকগুলো মেথড আছে, আমি খুব সহজ একটা মেথডে কাজ করার চেষ্টা করছি। প্রথমে আমি কোন কোন মানে ইমেজটার উপরে ফলস কালার কম্পোজিশন করব সেটা আগে করি। ডেটাতে গেলাম আমি, আচ্ছা আমি দেরাদুনের একটা ইমেজ দিচ্ছি। এখানে 2-3-4 মানে এই 3টে ব্যান্ড হলেই হবে আমাদের, মানে গ্রিন, রেড এবং নিয়ার ইনফ্রারেড হলেই হবে। এটা ওপেন করলাম, এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। ওকে, এবার আমরা এসিপি টুল কেন করবো ও এসিপি টুল। আচ্ছা, এসিপি টুল আমরা অনেকেই জানি, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন যে টুল সেটা প্লাগইন করতে হবে। প্লাগইন অপশনে গেলাম, ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইন। এখানে গিয়ে আমি সার্চ করব সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন। সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন যে প্লাগইন সেটাকে আমাকে ইনস্টল করতে হবে। আমারটা অলরেডি ইনস্টল করা আছে, যাদের নেই তাদের এখানে দেখবেন রি ইনস্টল লেখা আছে, এখানে আপনাদের অপশনটা আসবে ইনস্টল।
ইনস্টল করলে এখানে চলে আসবে। ব্যান্ড সেটে গেলাম এখান থেকে, এই সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন, সেখানে গিয়ে ব্যান্ড সেটে গেলাম। ব্যান্ড সেটে গিয়ে দেখুন এখানে লেখা আছে মাল্টিপল ইমেজ লিস্ট। এইখান থেকে আপনাকে ইমেজগুলোকে নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসলাম ইমেজগুলো 2, 3 এবং 4, এই 3টে ব্যান্ড নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, এবার কুইক ওয়েভলেন্থ সেটিং। কুইক ওয়েভলেন্থ সেটিংটা কি? প্রত্যেকটা স্যাটেলাইট প্রোডাক্টের জন্য নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে, নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে। যেমন দেখুন এখানে জিওআই, ল্যান্ডস্যাট, ইটিএম সবার জন্য আছে, কিন্তু যে কোনো কোম্পানি হোক লিস্ট 3 জন্য এখানে ওয়েভলেন্থ সিলেক্ট করা নেই। সেই কারণে আমরা এখানে ব্যান্ড অর্ডার সিলেক্ট করলাম। ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার ব্যান্ড। আচ্ছা, ক্রিয়েট রাস্টার ব্যান্ড সেট। এবার আমি টুলসে গেলাম, টুলসে গিয়ে দেখুন এখানে 3, 2, 1 আছে, 4, 3, 2 আছে। আমার দরকার 3, 2, 1। 3, 2, 1টা ক্লিক করলাম, তারপরে জাস্ট অন্য কিছু নেই, রান করে দিলাম। রান করলে আমাকে বলবে যে ফোল্ডার ডিফাইন করতে হবে। আমি একটা এখানে গেলাম, আচ্ছা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম যে প্র্যাকটিস। প্র্যাকটিস ফোল্ডার ডিফাইন করে দিলাম। এখানে কোনো নাম দিতে হবে না, জাস্ট ফোল্ডারটা ডিফাইন করে দিলেই হবে। দেখুন ফোল্ডার ডিফাইন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে এসছে ইমেজ, কিন্তু এটা তো ফলস কালার কম্পোজিশন নয়, তাই তো? আমরা দুটো কাজ করতে পারি। এই যে এখানে ব্যান্ড স্ট্যাক বলে যে অপশনটা আছে, এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখুন রেড ব্যান্ড, আমরা জানি রেড ব্যান্ড এখানে কত, ব্যান্ড 3, মানে ব্যান্ড 3টা হচ্ছে এনআইআর। গ্রিন ব্যান্ড, ব্যান্ড 2, ব্যান্ড 2 রেড, ব্লু ব্যান্ড, ব্যান্ড 1 গ্রিন। এই কম্বিনেশনে আমরা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে দেখুন ফলস কালার কম্পোজিশন হয়ে গেছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে একটা মেথড। এবার ধরুন আপনার মনে হচ্ছে যে না আমি এই মেথডে কাজ করব না, আপনি এগুলোকে রিমুভ করে দিন। ওকে, আপনাকে এই ব্যান্ডগুলোকে প্রথমে সাজিয়ে নিতে হবে। আচ্ছা এখানে 3, 2 ডবল অ্যাড হয়ে গেছে, এগুলোকে ডিলিট করে দিলাম। এই ব্যান্ডগুলোকে 2, 3, 1 বা 4, 3, 2 তে সাজিয়ে নিতে হবে। এটা হচ্ছে না, কোনো বুঝতে পারছি না। সেকেন্ড ক্রিয়েট করুন, প্রবলেম হচ্ছে, লাগিয়ে দিও। আর থেকে হলো 4 দিতে হবে, যে কম্বিনেশনটা যে কোনো কারণে হোক আসছে না। এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে হ্যাঁ এই চলে আসছে। এইখানে এই যে RGB যেটা, সেখানে যদি এখানে ক্লিক করে নেন 3, 2, 1, তাহলে কিন্তু ফলস কালার কম্পোজিশন চলে আসবে। ওকে, আচ্ছা এবার ধরুন আপনার মনে হচ্ছে না আমি এইসব কোনো ঝামেলার মধ্যেই যাব না, আমি অন্য মেথডে করবো, সেটাও হতে পারে। আপনি সব ডিলিট করে দিলেন, এগুলো দরকার নেই। রাস্টারে গেলেন, রাস্টারে গিয়ে মিসলেনিয়াসে গিয়ে মার্জ। এখানে আপনি অ্যাড ফাইল করবেন। কোনটা? এইটা, এইটা এবং এইটা, এই তিনটা অ্যাড করলাম। আচ্ছা ওকে, প্লেস ইচ ইনপুট ফাইল ইন সেপারেট ব্যান্ড, মানে একটা সেপারেট ব্যান্ডে রাখবে এখানে। আর টেম্পোরারি ফাইল, এখানে ফাইল সেভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে গিয়ে আপনার যে আউটপুট ফোল্ডার আছে
প্র্যাকটিস, সেখানে একটা হয়তো নাম দিবেন এফসিসি, সেভ করে দিবেন, রান হয়ে গেল। তারপরে এখানে যাবেন, জাস্ট ব্যান্ড কম্বিনেশন চেঞ্জ করবেন। রেড ব্যান্ডটা হচ্ছে ব্যান্ড 3 মানে এনআইআর, ব্যান্ড 2 আর এটা হচ্ছে ব্যান্ড 1 অ্যাপ্লাই। এই হচ্ছে এফসিসি আমাদের। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে বলুন, কারো কোনো প্রবলেম থাকলে বলবেন প্লিজ। স্যার এই ইমেজটা তো নেই আমাদের কাছে। হ্যাঁ, ইমেজটাকে নেই তো, ওপেন হচ্ছে না ওটা। স্যার ইমেজটা অ্যাড করতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনুন, ওখানে আমি দুটো লিস্ট 3 ইমেজ দিয়েছি, তাই তো? দুটো লিস্ট 3 ইমেজ আছে, একটা হচ্ছে ডেটার মধ্যে দেখুন, ডেটার মধ্যে দেখুন একটা হচ্ছে সরি একটা হচ্ছে আপনার লিস্ট 3 F45 এর, আর একটা হচ্ছে লিস্ট 3 H44। ওকে স্যার অ্যাড রাস্টার এখান থেকে করব তো? অ্যাড রাস্টারটা না করলেও হবে, আমি আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট বলেছিলাম যে অ্যাড রাস্টার করুন, মানে আমি কোন ইমেজটার কাজ করব সেটা দেখানোর জন্য বলেছিলাম। দরকার নেই, আপনি সরাসরি চলে যান এসিপি টুলে। এসিপি এই যে গেলাম, প্রথমে এটা এসএসসি বন্ধ করে দিলাম, আমি এসিপি টুলে গেলাম। ওকে, ব্যান্ড সেটে গেলাম, ব্যান্ড সেটে আচ্ছা আমার এখানে অনেকগুলো ব্যান্ড আছে অলরেডি, আমি সব রিমুভ করে দিলাম, সব রিমুভ করে দিলাম। এখানে সবগুলো রিমুভ করে দিলাম। আচ্ছা আমি এইখানে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে কি আছে, ইমেজ মাল্টি ব্যান্ড লিস্ট। এখানে ক্লিক করলে কি আসছে, ওপেন ফাইল। ওপেন ফাইলে ক্লিক করলাম, আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে তিনটে ব্যান্ড, ব্যান্ড 2, ব্যান্ড 3 অ্যান্ড ব্যান্ড 4 সিলেক্ট করলাম, ওপেন চলে আসছে এই যে ব্যান্ড সেট। এবার যেহেতু লিস্ট 3 কোনো এখানে কুইক ওয়েবলেন্থ সেটিং নেই, এখানে দেখুন জিওআই এর জন্য আছে, ল্যান্ডস্যাট 8 ওএলআই এর জন্য আছে, ল্যান্ডস্যাট 7 এর জন্য আছে, কিন্তু লিস্ট 3 এর জন্য কিছু নেই, তার জন্য ব্যান্ড অর্ডার দিলাম আমি। ওকে, এবার বেসিক টুলসে গিয়ে RGB কম্বিনেশন নিলাম, আর কিছু নাই, এখানে জাস্ট ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার ব্যান্ড আর ক্রিয়েট রাস্টার অর অফ ব্যান্ড সেট, এই দুটো ক্লিক করে দিলাম। যদি এই দুটো ক্লিক না করেন কোনো অপশন নেই, চেক অফ করে থাকলেও কোনো অসুবিধা নেই, এই দুটো চেক অফ থাকলে আপনাকে ব্যান্ডগুলোকে সাজাতে হবে 2 3 4 বা 4 3 2 করে সাজাতে হবে। আমার এখানে কার্সারে একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে আমি এই দুটোকে চেক অন করে রাখলাম। আচ্ছা যদি রান করি তাহলে বলবে একটা সিলেক্ট ফাইল ফোল্ডার করতে, আমি এখানে প্র্যাকটিস ফোল্ডারটা সিলেক্ট করলাম, কোনো নাম দেওয়ার দরকার নেই, জাস্ট ফোল্ডার সিলেক্ট। দেখুন চলে এসছে, এবার আমি এর উপরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে জাস্ট অন্য কিছু না ব্যান্ড কম্বিনেশন চেঞ্জ করলাম। কেন চেঞ্জ করছি, কারণ আমরা জানি যে লিস্ট 3 যেটা এনআইআর ব্যান্ড সেটা 4, তাহলে এনআইআর ব্যান্ডকে আমি দেখাচ্ছি রেড হিসাবে 3 হিসাবে, রেডকে দেখাচ্ছি 2 হিসাবে গ্রিন হিসাবে, এবং ব্লুকে দেখাচ্ছি 1 হিসাবে, তাই তো? চলে এসছে, সব থেকে সহজ কাজ বলবো, একদম সহজ এটা। আর কোনো সমস্যা আছে মমিন্দা, আর প্রবলেম আছে? নেক্সট করো, প্রবলেম বলতে বলুন। না কেউ কিছু বলেনি, শুধু বলেছে ব্যান্ড, হোয়াট ইজ ব্যান্ড, ব্যান্ডটা যদি একটু আচ্ছা বলেন। হোয়াট ইজ ব্যান্ড? বলতে কি বোঝো? হ্যাঁ 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 আচ্ছা, ব্যান্ড হচ্ছে কি বলবো, ব্যান্ড হচ্ছে সেট অফ ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ কি, ওয়েভলেন্থ মানে হচ্ছে ইএমআর এ যে রিফ্লেক্টেন্সটা দিচ্ছে কোন একটা অবজেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, প্রত্যেকটা অবজেক্টের তো ইএমআর সমান হয় না, কোনো অবজেক্ট যে ইএমআরটা ছাড়ছে তাকে কতগুলো ভাগে ভাগ করা হয়,
মানে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এই ভাগগুলোকে বলা হয় ইএমএস। এই ভাগ কিভাবে করা হয়? বেসড অন দ্য ওয়েভ লেন্থ অ্যান্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি। এবার এই ওয়েভ লেন্থ এবং ওয়েভ ফ্রিকোয়েন্সির উপর বেস করে ইএমআর কে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এবং এই টোটাল এই যে ভাগ করার ব্যাপারটাকে বলা হয় ইএমএস। আর ইএমআর এর এক একটা সিঙ্গেল ডিভিশনকে বলা হয় ব্যান্ড। যেমন ইএমআর কে ভাগ করা হয় এক্স রে, গামা রে, ভিজিবল রেঞ্জ, দেন ইনফ্রারেড রেঞ্জ, তাই তো? ভিজিবল বলতে আমরা জানি 0.4 মাইক্রোমিটার থেকে 0.7 মাইক্রোমিটার, এই রেঞ্জটা ভিজিবল রেঞ্জ। এই যে ভিজিবল রেঞ্জ, এর মধ্যে আবার 0.4 থেকে 0.5 হচ্ছে ব্লু, 0.5 থেকে 0.6 হচ্ছে গ্রিন, আর 0.6 থেকে 0.7 হচ্ছে রেড। এই যে 0.4 থেকে 0.5 ব্লু বলছি, এই যে এইটা হচ্ছে একটা ব্যান্ড, মানে ব্লু একটা ব্যান্ড। তারপর 0.5 থেকে 0.6 বলছি, এটা একটা ব্যান্ড, গ্রিন ব্যান্ড এটা। এবার 0.6 থেকে বা 0.7 বলছি, এটা একটা ব্যান্ড। মানে ব্যান্ড হচ্ছে the smallest portion of EMR which is based on the wavelength and the wave frequency. বুঝতে পারলাম মমিন্দা? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। নেক্সট যা, প্রসিড। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, যদি আরো কোনো প্রবলেম হয় পরে এই কাজটা করতে, অসুবিধা নেই। আমি এই যে প্রেজেন্টেশনটা বানানো আছে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এক্সেসি তৈরি করতে পারি, সেটা আমি শেয়ার করে দেবো গ্রুপে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি ডিজিটাল এলিভেশন মডেল প্রিপারেশনে। বেসিক্যালি এটা ডিজিটাল এলিভেশন মডেল প্রথমেই বলে দেওয়া ঠিক না, এটা হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন বললেই ভালো হয়। 3D ভিজুয়ালাইজেশন। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা প্রথমে জানতে হবে হোয়াট ইজ ডেম। ডেম এর ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। এটা অন্য কিছু না, জাস্ট আর্থ সারফেসের 3D রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা দেখতে পাই যে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সঙ্গে জেড অ্যাক্সিসকেও আমরা দেখতে পাই। মানে এক কথায়, in the other hand, digital elevation model is a representation of altitude, মানে হাইট কে রিপ্রেজেন্ট করছে in association with longitude and latitude। আমরা জানি যে যদি আমাদের কোনো ডিসপ্লে ডিভাইস 2 ডাইমেনশনাল হয়, তাহলে কি দেখায় আমাদেরকে? উইথ আর লেন্থ দেখায়, মানে লংগিটিউড দেখায় আর ল্যাটিটিউড দেখায়। এবং এই লংগিটিউড এবং ল্যাটিটিউডের সঙ্গে যদি জেড অ্যাক্সিস মানে হাইটটা অ্যাড হয়, তখনই তাকে বলবো আমরা ডিজিটাল এলিভেশন মডেল, বা সংক্ষেপে বলা হয় ডেম। ডেম অন্য কিছু না, জাস্ট 3D রিপ্রেজেন্টেশন অফ এলিভেশন। আমরা যেমন থিওডোলাইট যন্ত্রের মাধ্যমে কি করি, কোনো একটা মানে অবজেক্টের এলিভেশন নিই, ঠিক একইভাবে রিমোট সেন্সিং এর সেন্সর পৃথিবীর সারফেসের উপরে যে অবজেক্টগুলো আছে তার এলিভেশন ক্যালকুলেট করে আমাদেরকে দেয়, ঠিক আছে? এবং ওই যে ক্যালকুলেটেড এলিভেশন, তাকে আমরা যখন ভিজুয়ালাইজ করি 3D মোডে, তখনই তাকে বলা হয় ডেম। এই ডেম কথাটা বলতে কি আমরা দুটো কথা খুব বারবার রিপিটেডলি ইউজ করি, একটা হচ্ছে ডিটিএম আর একটা হচ্ছে ডিএসএম। ডিটিএম মানে ডিজিটাল টেরাইন মডেল। টেরাইন মানে কি? ভূপ্রকৃতি। যদি ডেমের উপরে ভূপ্রকৃতি দেখানো হয়, মানে ভূপ্রকৃতি মানে কি, হয়তো কোনো ভূমিরূপ কেমন, মানে ওখানে হচ্ছে কোনো একটা স্লোপটা কেমন, বা ওখানে কি ধরনের এরিয়া আছে, গাছপালা আছে নাকি বেয়ার সারফেস আছে, এগুলো এখানে যদি দেখাই তখন তাকে বলা হয় ডিজিটাল টেরাইন মডেল। আর এটা কি ডিএসএম। ডিএসএমটা অন্য কিছু না, ডেমের উপরে যে অবজেক্ট গুলো দেখাচ্ছি আমরা, সেই অবজেক্ট গুলোর হাইটও দেখানো হবে। সাপোজ আপনার একটা ডেমের উপরে আপনি একটা অবজেক্ট দেখাচ্ছেন, একটা এরিয়া দেখাচ্ছেন, সেই এরিয়াতে অনেকগুলো গাছ আছে, সেই গাছের হাইট যখন দেখাবে, সেই গাছের হাইটটা যখন দেখাতে পারবেন, তখন সেটা হচ্ছে ডিএসএম। ভালো করে মাথায় রাখুন, ডিটিএমটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল, তার উপরে জাস্ট ভূমিরূপটা দেখাচ্ছেন, ঠিক আছে? বেয়ার সারফেস নাকি ট্রি কভার আছে নাকি নদী আছে। আর ডিএসএমটা হচ্ছে অবজেক্ট গুলো হাইট দেখাচ্ছেন, মানে বাড়িঘর থাকলে সেই বাড়িঘরের হাইটটা কেমন, ঠিক আছে? বা কোনো গাছ থাকলে সেই গাছের হাইট কেমন, এটা দেখাচ্ছেন। এটা হচ্ছে ডিএসএম। অনেক সময় আমরা ফ্রিকুয়েন্টলি ডিটিএম ডিএসএম কে মানে ডেম এর সঙ্গে সিনোনিমাসলি ইউজ করি, কিন্তু সেটা ইউজ করা যায় না। আচ্ছা, এবার হচ্ছে দ্য মেইন সোর্স অফ দ্য
ডিজিটাল এলিভেশন মডেল, মানে ডেটা, মানে এই যে আমরা ডেটাগুলো পাবো কোথায়? এই ডেটাগুলো তো আর থিওডলাইট নিয়ে গিয়ে পুরো পৃথিবী সার্ভে করা সম্ভব না। তো এই ডেটাগুলো অনেকগুলো সোর্স আছে। প্রথমটাই হচ্ছে এসআরটিএম ডেটা, আমরা আজ অনেকে নাম শুনে এসেছি এসআরটিএম। এসআরটিএম এর ফুল ফর্ম হচ্ছে স্পেস শাটল রাডার টপোগ্রাফিক মিশন। এটা নাসা নাসা 2000 সালে এই প্রোগ্রামটা নিয়েছিল এবং এরা প্রথমে 90 মিটার পরে 30 মিটার রেজুলেশনে ডেটা, মানে স্প্যাশিয়াল রেজুলেশনে ডেটা প্রোভাইড করতে শুরু করে। 2000 সাল থেকে প্রোভাইড করছে। প্রথমে এরা শুধুমাত্র ইউএস এর জন্যই প্রোভাইড করতো, পরবর্তীকালে এরা পৃথিবীর জন্য প্রোভাইড করে এবং ওপেন টু অল, মানে যে কেউ এসআরটিএম ডেটা অ্যাক্সেস করতে পারে। সেকেন্ডটা হচ্ছে অ্যাস্ট্রার। অ্যাস্ট্রার হচ্ছে নাসা জাপানের সঙ্গে কোলাবোরেশনে এটা ইয়ে করেছিল। এক সেকেন্ড একটু আমি ইন্টারাপ্ট করছি, একটা খুব ইম্পর্টেন্ট ফোন আসছে। হ্যাঁ মমিন্দা, এক সেকেন্ড একটু হোল্ড করছি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। গুড মর্নিং স্যার, আমি একটা আসলে হোয়াটসঅ্যাপে প্রেজেন্ট করছি। হ্যাঁ খুব, হ্যাঁ বলুন বলুন স্যার। আচ্ছা হ্যাঁ হুম আচ্ছা স্যার, আমি বলি, আমি আর 15 মিনিট পরে একটা ব্রেক হচ্ছে, তখন ফোন করছি। আমি সিলেবাসটা না দেখে তো বলতে পারবো না। হ্যাঁ 15 মিনিট পরে ফোন করছি স্যার। হ্যাঁ সেই কারণে স্যারও ফোন করছিলেন, কনভেনার স্যারও মনে হয় সেই কারণেই ফোন করছিলেন। হ্যাঁ আমি আমাকে কল ব্যাক করছি। ওকে স্যার। হ্যাঁ সরি একটু ইন্টারাপ্ট করা হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে তারপরে জাক্সা গ্লোবাল অ্যালোস, এটাও জাপানেরই একটা সংস্থা, ওরাও এটা দেয়। লিডার আছে, মোলা আছে। আর কার্টোসাট ডেম হচ্ছে ইন্ডিয়ার যে স্যাটেলাইট ইয়ে আছে, প্রোগ্রাম আছে, তার মধ্যে 2005 সালে রিসোর্সat-1 এবং 2011-তে রিসোর্সat-2 স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল। এবং এই রিসোর্সat-1, 2 এবং পরবর্তীকালে 3ও লঞ্চ করা হয়েছে। এরা কার্টোসাট ডেম দেয়। কার্টোসাট ডেমটা বেসিক্যালি ফর ইন্ডিয়ার জন্য এই ডেমটা দেয়। এবং এই ডেমের স্পেশাল রেজুলেশন প্রথমে ছিল 2.5 মিটার, পরবর্তীকালে এখন সেটা মোটামুটি 25 সেন্টিমিটারে নেমে এসছে। কিন্তু মনে রাখা দরকার, সমস্ত কার্টোসাট ডেম আমাদের জন্য ফ্রিলি অ্যাভেলেবল না। যদি হাইলি অ্যাকিউরেট বা হাই স্প্যাশিয়াল রেজুলেশনের ডেম দরকার হয়, তাহলে কিন্তু সেটা আমাকে পারচেজ করতে হবে। ঠিক আছে, ওকে। স্টেপ অফ ইমেজ ভিজুয়ালাইজেশন, এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, ইমেজ ভিজুয়ালাইজেশন মানে ইমেজটা দেখা। এটা 2Dও হতে পারে, 3Dও হতে পারে। তাহলে আমরা প্রথমেই 2D দেখবো। আমরা প্রথমে ইমেজটাকে অ্যাড করছি ডেটার মধ্যে। আমরা দেরাদুনের কাজটাই করছি, কারণ দেরাদুনের ওখানে এলিভেশনের যে ফ্ল্যাকচুয়েশন ওটা অনেক বেশি। এই কারণে ইমেজটা খুব ভালো বোঝা যাবে। বাঁকুড়ার ইমেজ তোমাদের সবাইকে দেওয়া আছে, তোমরা নিজে প্র্যাকটিস করতে পারো, বা আমি নিজেও দেখিয়ে দেবো একবার। আমি দেরাদুনের ইমেজটার উপরে কাজ করছি। ওকে, এটা হচ্ছে ডেম ডেটা অফ দেরাদুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক পিক্সেল গুলো প্রকাশ করছে 478 এলিভেশনের নিচের গুলোতে, এবং তার উপরে গুলো সাদা হচ্ছে এই যে 2770। মানে টোটাল হাইট ভ্যারি করছে 478 থেকে 2770 মিটার পর্যন্ত। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই, আমরা এটাকে মিটারে কনভার্ট করার জন্য এই যে আমাদের যে প্রজেকশন সিস্টেম আছে সেটাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নিয়ে সিউডো মার্কেটার করাই ভালো, কারণ আমরা এলিপসয়েড জিওয়েড যদি পড়ি তাহলে দেখবো ওখানে লোকাল জিওয়েড হয়, ইন্টারন্যাশনাল জিওয়েড হয়। তো আমরা সিউডো মার্কেটার ইউজ করতে পারি ফর এনি রিজিয়ন, এনি এরিয়া, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জিওয়েড। আর যদি আমাদের মনে হয় যে না আমি লোকাল ইউজ করবো, তাহলে এভারেস্ট ইউজ করতে পারতাম, কারণ এভারেস্ট জিওয়েডটা আমাদের ইন্ডিয়ার জন্য সুইটেবল। ঠিক আছে, তো আমি এখানে গ্লোবালটা ইউজ করছি। আর সিউডো মার্কেটার্স অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার আমি কি করব, প্রথমে 2D ভিজুয়ালাইজ করব। আমি ভিউয়ে গেলাম, ভিউ থেকে প্যানেলে গিয়ে দেখুন এখানে লেয়ার স্টাইলিং বলে একটা অপশন আছে। লেয়ার স্টাইলিং, ওকে। লেয়ার স্টাইলিং,
এটাকে বড় করে নিন। দেখুন এখানে কালারটা আছে কি সিঙ্গেল ব্যান্ড গ্রে কালার, আমি এটাকে সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার করে দিলাম। আচ্ছা, এবার এই সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার করলে দেখবো এখানে অনেকগুলো কালার র্যাম্প আছে, প্রচুর কালার র্যাম্প আছে। এই যে আপনার যেটা ইচ্ছা আপনি চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখছি এখানে অনেকগুলো আছে। এগুলো পছন্দ না হলে আপনি এই যে অল কালার র্যামে গেলে আরো অনেকগুলো কালার আছে। আমি খুব সিম্পলি একটা স্পেকট্রাল কালার র্যামটাকে অ্যাপ্লাই করলাম। আচ্ছা দেখুন এখানে দেখাচ্ছে কি 478, এটা এই 478 যেটা তার নিচের গুলোকে দেখাচ্ছে রেডে, আর যেগুলো 2997 তার উপরে গুলোকে দেখাচ্ছে গ্রিনে। উল্টো লাগছে তাই না? মানে যেগুলো লোয়ার এলিভেশন সেগুলো রেড হচ্ছে, আর যেগুলো হায়ার এলিভেশন সেগুলো গ্রিন, ঠিক ভালো লাগছে না। সেই কারণে আমরা এটাকে ইনভার্ট করে দিলাম। দেখুন ইনভার্ট কালার গ্রাম, সহজেই বুঝতে পারছি আমরা এগুলো নদী বা ডিপ্রেশন, আর এগুলো হচ্ছে এলিভেটেড এরিয়া। ওকে, আচ্ছা এইবার দেখুন এই যে কালার র্যামটা বা আপনি যে এই 2G ভিজুয়ালাইজেশনটা করছেন, এটা কিন্তু অনেকভাবে করা যেতে পারে। যেমন ইন্টারপোলেশন মেথড, এটা লিনিয়ার আছে। লিনিয়ার না করে যদি ডিসক্রিট করে দিন তাহলে কেমন হবে? এই যে এরকম হবে। তার মানে কি এই যে লেস দেন 936.4 মিটার যেগুলো হাইট সেগুলোকে দেখাচ্ছে গ্রিন, এই কালারটাই। যার হাইট 936 থেকে 1394.8 সেটাকে দেখাচ্ছে গ্রিন কালারে। যার হাইট 1394 থেকে 1853.2 বা তাকে দেখাচ্ছে ইয়েলো কালারে। মানে এক কথায় ডিসক্রিট, কন্টিনিউয়াস না। আবার যদি মনে হয় যে না আমি লিনিয়ার করবো তাহলে লিনিয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। লিনিয়ার মানে কন্টিনিউয়াস, দেখুন কন্টিনিউয়াস স্ট্রেচ করে দিয়েছে। ওকে, আপনি এখানে ইচ্ছা করলে এই যে মিনিমাম হাইট ম্যাক্সিমাম হাইট চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হয়তো লিখলেন 500, এটা লিখলেন 1000, হয়তো 1000, মানে আপনার যেমন হাইট দরকার সেমন লিখলেন, অসুবিধা নেই। এটা লিখলেন হয়তো 2000, দেখুন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের সুবিধা মতো কাজ করতে পারেন। কন্টিনিউয়াস ইকুয়াল ইন্টারভ্যাল করে দিলাম আমি। ওকে, এটা হলো 2D ভিজুয়ালাইজেশন। এবার আমার মনে হচ্ছে যে আমি 3D ভিজুয়ালাইজেশন করব। 3D ভিজুয়ালাইজেশন করার জন্য প্রথমে আপনাকে একটা টুলসকে প্লাগইন করতে হবে। প্লাগইনে গিয়ে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইন, এখানে আপনি সার্চ করবেন 3D সার্চ করলে দেখবেন একটা অপশন আসবে QGIS 223GS। দেখুন এইটা QGIS 23GS, এটাকে ইনস্টল করবেন। আমারটা ইনস্টল অলরেডি আছে তাই এখানে অপশন আসছে না, কিন্তু যাদের ইনস্টল করা নেই তাদের অপশনটা আসবে, এখানে ইনস্টল করে নেবেন। ওকে, তারপরে যাবেন ওয়েবে গিয়ে QGIS 23GS এক্সপোর্টার, এখানে কি দেখুন ডেম আসছে, আপনি কোন ডেম নেবেন। তাহলে আমার ডেম জানি কার্টোস্যাট ডেম H44G, আমার যে ডেমটা আমি নিয়েছি সেটা। আপনি এই জাস্ট এখানে ক্লিক করে দেবেন, দেখুন ডেম চলে এসেছে। আপনি মাউস বাটনকে যদি করেন তাহলে 3D ভিউ করতে পারবেন। আপনার মনে হচ্ছে যে না আমি হাইটটা ঠিক ভালো বুঝতে পারছি না, তাহলে আপনি সিনে যাবেন, সিন সেটিং এ যাবেন, এখানে যে ভার্টিক্যাল এক্সিলারেশনটা আছে সেটা 3 করে দেবেন। এই যে দেখুন চলে আসছে। ওকে, তাহলে আপনি বুঝতে পারছেন যে কোনটা এলিভেটেড এরিয়া, কোনটা ডিপ্রেশন, কোনটা ওয়াটার বডি, সব বুঝতে পারা যাচ্ছে এখানে। ওকে, তারপরে যদি মনে হয় যে আমি ডেমটা এক্সপোর্ট করব, কিছু না, ফাইলে গিয়ে এক্সপোর্ট ওয়েব ম্যাপ ইমেজ ফরম্যাট নেবেন না কি নেবেন সেটা সিলেক্ট করবেন, দিয়ে এক্সপোর্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। ফাইল এক্সপোর্ট, এখানে ব্রাউজ করতে হবে যে কোথায় আপনি এক্সপোর্ট করবেন। আমি ডেস্কটপে এক্সপোর্ট করলাম, এই যে প্র্যাকটিসের মধ্যে।
ওকে, এক্সপোর্ট হয়ে গেছে এটার মধ্যে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? মমিন্দা, আর শুনছি কারো কোনো প্রবলেম থাকলে চ্যাট বক্সে লেখো, আমি দেখে নিচ্ছি। আমি আরেকবার দেখাবো কি? আরেকবার দেখাবো মমিন্দা? আরেকবার দেখো, এখনো 7 মিনিট বাকি আছে তো, আরেকবার দেখিয়ে দাও, আরেকবার দেখিয়ে দাও। না 7 মিনিট বলতে এরপরে কিন্তু আমি ডিটিএমটা দেখাবো। হ্যাঁ, এর সঙ্গে ডিটিএমটা দেখাবো। ও ডিটিএম দেখাবে? হ্যাঁ, এটা তো আপনার ডেম হলো। হ্যাঁ বলুন। ডিটিএমটা দেখার পরে কি আমরা ব্রেকে যাব? সেটা হলেও হতে পারে, বা আমার কোনো প্রবলেম নেই, মানে যারা শুনছে তারা যেটাতে কমফোর্টেবল হবে সেটাই। হ্যাঁ না ওদেরকে তাহলে একবার জিজ্ঞাসা করি, যদি ব্রেক যদি চায় তাহলে, যদি ব্রেক চাও তাহলে এখানে চ্যাট বক্সে লেখো, তাহলে আমরা সেই হিসাবেই এগোবো। হ্যাঁ, আমি তবু একবার দেখিয়ে দিই। একবার প্রথমে প্লাগইন এ গেলাম, প্লাগইন এ গিয়ে এখানে সার্চ করলাম 3D সার্চ করলে QGIS to 3GS একটা প্লাগইন আসবে, সেটাকে ইনস্টল করতে হবে। তারপরে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে ওয়েবে গেলাম, ওয়েবে গিয়ে QGIS to 3GS এক্সপোর্টার, কিচ্ছু না, জাস্ট আমার অটোমেটিক্যালি যেটা উইন্ডোতে আছে সেটা চলে আসবে এখানে অপশন। আমি জাস্ট বাটনটাকে চেক অন করব, চেক অন করলে চলে আসবে। এইবার যদি মনে হচ্ছে যে আমার এলিভেশন গুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাহলে সিন সেটিং এ গিয়ে আমরা এই যে ভার্টিক্যাল এক্সাজারেশন, এটা অন্য কিছু না, জাস্ট সেটিং অফ ভার্টিক্যাল স্কেল। আমরা যেমন যখন কোনো কিছুকে প্লট করি তখন ওইটা, সাপোজ সব থেকে ভালো এক্সাম্পল ডাম্পি লেভেলের গ্রাউন্ড সারফেসকে যখন প্লট করি তখন প্লটিংটা কেমন হবে নির্ভর করে আমাদের স্কেলের উপরে। স্কেলটা যদি লার্জ স্কেল হয় তাহলে একরকমের প্লটিং হবে, স্মল স্কেল হলে একরকমের হবে। ঠিক একই জিনিস এখানে জাস্ট স্কেল চেঞ্জ করে দেওয়া। যদি এখানে 3 জায়গায় 2 করে দিই তাহলে দেখা যাবে যে ভার্টিক্যাল ডিরেকশনটা কমে যাবে। আর যদি মনে হয় যে না আমি আরো হাইট দেখবো, তাহলে এখানে 3 বা 4 যেটা সুবিধা মনে হবে করে যাবে। ঠিক আছে, 4 করলে এই দেখুন। ঠিক আছে, ওকে মমিন না, বলুন এবার কি করবো, পরেরটাই যাবো? ওটা কত টাইম লাগবে জাইদুল? কোনটাই? ওটা বেশিক্ষণ না, 5 মিনিট লাগবে, 5 মিনিট। ওকে শিখিয়ে দাও, এটা করে দাও। আচ্ছা ঠিক আছে, থাকবে তাহলে আমরা যখন ডেম পড়ছিলাম তার সঙ্গে সঙ্গে ডিটিএম ছিল, ডিজিটাল টেরাইন মডেল। এবার ধরুন আপনার মনে হয়েছে ডেমের উপরে আপনি টেরাইনটাকেও রিপ্রেজেন্ট করতে চাইছেন, মানে এই ডেমটার উপরে কি এলিভেশনে কি আছে, কোথায় উদ্ভিদ আছে, কোথায় বাড়িঘর আছে আপনি দেখাবেন। তাহলে কি করবেন, আমাদের ওই যে ইমেজটা একটা ক্লাসিফাই করলাম, সেটা ছিল কি, সেটা ছিল আমাদের এফসিসি ইমেজ। যেটা আমি এফসিসি ইমেজটাকে আরেকবার খুলছি বা এফসিসি তৈরি করে নিচ্ছি আরেকবার, সব থেকে বেস্ট। ওপেন অ্যাড এসিপিতে গেলাম, ব্যান্ডস্যাট ডেটা, সরি আচ্ছা, it one set banner run practice set করলাম। ওকে, আচ্ছা এই যে আমার এটা চলে এসেছে, আমার যে এফসিসি সেটা চলে এসেছে। এটাকে আমি প্রথমেই ফলস কালারে কনভার্ট করে নিলাম। ফলস কালারে এখানে অনেকগুলো ব্যান্ড আছে, কারণ অনেকগুলো ইমেজ এখানে একসঙ্গে খোলা আছে, ভয়ের কিছু নেই। এই যে হ্যাঁ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এফসিসি ইমেজটা আছে এইটুকু এরিয়ার জন্য, কিন্তু আমার ডেমটা আছে অনেক বড় এরিয়ার জন্য, তাই তো? আমি শুধু চাইছি যে আমার যে এফসিসি ইমেজটা আছে সেই অংশটুকু ডিটিএম করব। তাহলে আমাকে একটা লেয়ার তৈরি করতে হবে, লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল, এখানে লিখলাম আমি। আচ্ছা, এখানে ব্রাউজ করে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে, যে ফোল্ডারে আপনি এগুলো রাখতে চাইছেন। এখানে হয়তো আমি লিখলাম
AOI মানে এরিয়া অফ ইন্টারেস্ট, আর এটাকে পড়লাম পলিগন। ওকে, আর কিছু করার নেই। আচ্ছা ওকে, তারপরে আমি এখানে এই ডিজিটাইজিং টুলবারটাকে অ্যাক্টিভ করলাম, করে জাস্ট এই এরিয়াটা ডিজিটাইজ করে নিলাম, আইডি দিলাম 1, এই এরিয়াটা সেভ স্টপ। ওকে, এবার দিলাম রাস্টারে। রাস্টারে গিয়ে দেখুন এক্সট্রাকশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিপ বাই মার্কস। প্রথমেই আমি ডেমটাকে মানে ওই অংশটার ডেমটাকে আলাদা করে নিলাম। ওকে, এখানে আপনি যদি চান তাহলে একটা আউটপুট লোকেশনকে ডিফাইন করতে পারেন। আমি এখানে করে দিলাম নিউ ডেম, নিউ ডিএম ডেম। ওকে ওকে, আচ্ছা একইভাবে আমার নিউ ডেমটা আছে এখানে। একইভাবে আমি আমার যে এফসিসি যে ইমেজটা আছে সেটাকেও আমি এ করে নিচ্ছি, এক্সট্রাক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে নিউ এফসিসি ক্লোজ। সবগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ লেয়ার। ওকে, আচ্ছা এটা নিউ এফসিসি ঠিক আছে, আর এটা হচ্ছে নিউ ডেম। সিম্বলজিতে গিয়ে এটা এফসিসি করে দিলাম। ওকে, এই যে দেখুন ডেমের উপরে আমরা এটা কিন্তু পেয়ে গেছি। এবার যদি মনে হয় না আমি ডেমটা উপরে দেখবো তাহলে এটা করবেন, দেখায় তাহলে শুধু ডেমটা দেখতে পাবেন। আর যদি মনে হয় যে না আমি ডেমের উপরে দেখবো এফসিসিটাকে মানে ডিটিএম দেখবো, তাহলে এটা এর 3D ভিউ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ওয়েবে ক্লিক করলেন, ওয়েবে QGIS টু 3GIS এক্সপোর্টার, এই নিউ সরি হ্যাঁ এই রিলেশনটা কম দিতে হবে কারণ খুব ছোট জায়গার উপরে তো এতটা রিলেশন নিতে পারছি না, এটা ইজি করে দিলাম। ডিটিএম প্রিপেয়ার্ড। কোনো কনফিউশন আছে কারো? মমিন্দা Any confusion? স্যার রিপিট করুন যদি রাইট কারো টাইমেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, যদি কারো কোনো কনফিউশন থাকে চ্যাট বক্সে বলতে পারেন বা এমনি বললেও কোনো সমস্যা নেই। দেখুন আপনি দেখতে পাবেন সবকিছু। এটাই হচ্ছে ডিটিএম, মানে ডিএম এর উপরে টেরাইনটাকে দেখানো হয়েছে, অন্য কিছু না। ডিএসএম কিউজিআইএস এ দেখানো যায় কি জানি না আমি, কিন্তু ডিএসএম হ্যাঁ পরে দেখবো চেষ্টা করে। কিউজিআইএস এ আসলে আমি ফ্যামিলিয়ার না ডিএসএম। তাহলে কি ব্রেক নেবেন? বেশ হ্যাঁ 10 মিনিটের ব্রেক, ততক্ষণে তুমি একটু রেস্ট নাও। যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো সমস্যা নেই, একদম ফিল ফ্রি টু আস্ক। আমিও লার্নার, আমি টিচার না, বারবারই বলছি। কারো কোনো কনফিউশন থাকলে স্যার আমার 3 কি বলেছে 14 ভার্সনে, স্যার আমার 3.14 ভার্সনটাই শেক অপশনটা পাচ্ছি না, এসিজি অপশনটা পাচ্ছি না, এসিজি অপশনটা পাচ্ছি না। এসিজি না সিন? হ্যাঁ সিন মনে হচ্ছে নাকি? হ্যাঁ ওকে, ও এসিজি লিখেছে। এসিপি বলছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এসিপি তো ওটা প্লাগইন করতে হবে। হ্যাঁ এসসি প্লাগইন করতে হয়, ওটা প্লাগইন অপশনে গিয়ে প্লাগইন করতে হবে। প্লাগইন করতে হবে মানে ম্যানেজ প্লাগইন এ গিয়ে নেই তো, কেউ নেই। ম্যানেজ প্লাগইন এ গিয়ে ম্যানেজ ইনস্টল প্লাগইন,
ঠিক আছে? তারপরে এখানে গিয়ে আপনি সেমি লিখবেন, সেমি লিখে এই যে এটাকে যুক্ত করতে হবে, তাহলে চলে আসবে।